আপু প্লিজ, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমার সঙ্গে এরকমটা করো না। আমি এইটুকুনি পিচ্ছি একটা ছেলে। এই দেখ, চুপচাপ আমাকে আদর খেতে দে। তাহলে তোর সঙ্গে এমন কিছু করব তুই কল্পনাও করতে পারবি না। আর তুই আমাকে আপু আপু কেন বলছিস? আমি তোর বিয়ে করা বউ। আমাকে বউ বলে ডাকবি, নয়তো আমার নাম ধরে ডাকবি। না, তুমি আমার খালাতো বোন। আমি তোমাকে আপু বলেই ডাকবো। আমি তোমাকে অন্য কিছু বলে ডাকতে পারবো না। আর দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি অন্য রুমে গিয়ে ঘুমাবো। আমি তোমার সঙ্গে ঘুমাবো না। দেখ সাগরের বাচ্চা, একদম মেজাজ খারাপ করবি না। এমনিতেই মেজাজটা খারাপ হয়ে আছে। আমাকে আমার মতো করে কাজ করতে দে। তা না হলে সত্যি বলছি আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। ঠিক আছে, তাহলে তুমি তাই করো। কিন্তু আমি তোমাকে আমার বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমি এইটুকুনি একটা ছেলে, মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আর এখনই তোমার মতো দামড়া মাইয়াকে বউ হিসেবে মেনে নিবে কে? দেখ, তোকে আগেও বলেছি আর এখনো বলছি, আমার মেজাজ একদম খারাপ করবি না। আমি তোর বিয়ে করাবো, আমার সঙ্গে বউয়ের মতোই আচরণ করবি। এখন চল, তুই আমাকে আদর করবি, আমি তোর আদর খাবো। তোর আদর খেতে আমার খুব ইচ্ছে করছে। উফ, আর ভালো লাগে না। তোমাকে তো আমি বললাম যে আমি তোমাকে আদর করতে পারবো না। তাছাড়া আমি তো আদর কিভাবে করতে হয় সেটাই জানি না। তাহলে আমি তোমাকে আদর করব কি করে? আর তুমি আমার বড় বোন, তোমাকে আমি আদর করতে যাব কোন দিক দিয়ে? তুমি যদি আমার ছোট হতে তাহলে একটা কথা ছিল। এই কথা বলে সাগর নদীর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু নদী তাকে সেটা করতে দিল না। তখনই নদী পিছন থেকে তার পাঞ্জাবির কলার ধরে ফেলল আর এক টান দিয়ে একদম নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে বলতে লাগলো। দেখ, যেইটুকু করেছিস তো করেছিস, আমি তোকে এই ব্যাপারে কিচ্ছু বলবো না। কিন্তু এখন আর দয়া করে আমার মেজাজটা আর খারাপ করিস না, যাতে আমি তোর উপর ক্ষিপ্ত হয়ে ভাবতে হয়। এখন তুই ভালো করে আমাকে আদর কর, তা না হলে সত্যি বলছি এমন কিছু করে দেব যেটা তুই কল্পনাও করতে পারবি না। আপু, আমি তোমার দুইটা পায়ে ধরি, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমার সাথে এরকম করো না। আমি এইটুকুনি ভার্জিন একটা ছেলে, এখনও কোনো মেয়ে আমাকে স্পর্শ করতে পারিনি বিয়ে করে বউকে আদর করব বলে। আর তুমি আমার সঙ্গে এরকমটা করো না। তুই তো সব কিছু তোর বউয়ের জন্য রেখে দিয়েছিস, তাহলে আমি কে? আমি তো তোর বিয়ে করা বউ। তাহলে এই সব কিছুই তুই আমাকে দে, বুঝতে পেরেছিস? না, আমি তোমাকে আমার বউ হিসেবে মানি না, আর কখনো মানবও না। তুমি আমার আপু ছিলে আর আপু থাকবে। এরপর আর কোনো কথা আমি শুনতে চাই না। তুমি আমাকে ছেড়ে দাও আর রুম থেকে বের হয়ে চলে যেতে দাও। আমি তোকে রুম থেকে বের হয়ে যেতে দেব না। তুই কি ভেবেছিস বিয়ে করেছি কি এমনি এমনি নাকি? তুই আমাকে রেখে অন্য রুমে চলে গিয়ে ঘুমাবি, আর আমি এই রুমে একা একা ঘুমাবো? এটা কখনোই হতে পারে না। তুই আমার সঙ্গেই ঘুমাবি। আপু প্লিজ, আমি তোমার ছোট ভাই হিসেবে তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি আমাকে ছেড়ে দাও। আমার সঙ্গে এরকমটা করো না। তোকে কতবার বললাম তুই আমার মেজাজটা খারাপ করিস না? জানিস আমার মেজাজ খারাপ হয়ে গেলে আমি কি করি না করি তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তারপরেও তুই ইচ্ছে করে এরকমটা করলি, তাই এইটুকু পানিশমেন্ট তোকে পেতেই হলো। হুম হুম হুম, তুমি আমাকে মারলে। জানো আমার আব্বু আম্মু আমাকে কত আদর করে। এইটুকুন বড় করেছে। আমার আব্বু আম্মু কোনো দিন আমার গায়ে ফুলের আঁচড়টুকু রাখতে দেয়নি। আর সেই তুমি কি না আমার গায়ে হাত তুললে? ঠিক আছে, আমি এক্ষুনি আম্মুকে বলে দেব যেন তোমাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেয়। হ্যাঁ ঠিক আছে, তুই সেটাই কর। আর তুই কি কি করেছিস সেগুলো কিন্তু বলবি। যা, এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা। হ্যাঁ যাচ্ছি আমি। আমি এক্ষুনি আম্মুকে সব বলে দেব তুমি আমাকে মেরেছো। আর তারপর তোমাকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো। আমাদের বাড়িতে থেকে তুমি আমার গায়ে হাত তুলবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। আর এটা আমার আব্বু আম্মু আশা করি মেনে নেবে না।
আরে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছিস কেন? এখনো যাচ্ছিস না কেন? আমি তো তোকে বললাম তুই যা, গিয়ে কি করবি করে নে। আমি কোনো কিছুর তোয়াক্কা করি না। সাগর তখন সেখান থেকে সোজা তার আম্মু রুমে চলে গেল। আর তার আম্মু রুমের দরজার সামনে দাঁড়িয়ে তার আম্মুকে ডাকতে লাগলো। আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কি ব্যাপার সাগর, কি হয়েছে? এত রাতে তুই রুম থেকে বের হয়ে আসলি কেন? নদী কোথায়? রাখো তোমার নদী। এই দেখো, নদী আপু আমার গালে তার 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিয়েছে। সে আমাকে মেরেছে। এই বাসায় কি কখনো এমনটা হয়েছে? তোমরা আমার বাবা মা হয়ে আমার গায়ে হাত তুলেছ, তাহলে একটা বাইরের মেয়ে সে কেন আমার গায়ে হাত তুলবে? আরে এসব তুই কি বলছিস? এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, তোমার সামনে জলজ্যান্ত প্রমাণ দাঁড়িয়ে আছে, আর তুমি সেটা বিশ্বাস করতে পারছো না। তুমি কাকে বিশ্বাস করবে? তোমার ওই বোনের মেয়েকে? ঠিক আছে, যাও থাকো তুমি তোমার বোনের মেয়েকে নিয়ে। আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আজকেই এই বাড়ি থেকে চলে যাব। না বাবা, এমন কথা বলে না। তুই আমাদের আদরের একমাত্র ছেলে। তুই আমাদেরকে ছেড়ে চলে গেলে আমরা থাকবো কি নিয়ে? আচ্ছা ঠিক আছে, যা, বিষয়টা আমাকে দেখতে দে, আমি দেখছি কি হয়েছে। এই কথা বলে সাগরের আম্মু রুম থেকে বের হয়ে সোজা সাগরের রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল নদী গাল ফুলিয়ে বসে আছে। তখন সাগরের আম্মুর দিকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার নদী, কি হয়েছে? তুমি সাগরের গায়ে হাত তুলেছো কেন? তুমি জানো সাগর আমাদের কত আদরের ছেলে। এ পর্যন্ত আমরা তার গায়ে ফুলের আঁচড়টুকু পর্যন্ত লাগতে দেইনি। তাহলে তুমি তোমার ছেলেকে বিয়ে করিয়েছো কেন? নিজের কাছে রেখে দিলেই পারতে। বিয়ে করানোর কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা বাবা, দুজনেই যদি রেগে গিয়ে এভাবে কথা বলো, তাহলে আমি বুঝবো কি করে তোমাদের মধ্যে কি হয়েছে? মাথা ঠান্ডা করো, আর তারপর আমাকে খুলে বলো তোমাদের মধ্যে ঠিক কি হয়েছে। যেটা হয়েছে সেটা বলার মতো নয়, তাই ভালোই ভালোই বলছি তোমার ছেলেকে বড় রুমে চলে আসতে আর আমার সঙ্গে একই বিছানায় ঘুমাতে। তা না হলে কিন্তু তোমার ছেলেকে এখন তো চর মেরেছি, তারপর কি করব সেটা আমি এখনো ভাবিনি। নদী, এগুলো তুমি কেমন ধরনের কথা বলছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কত ভদ্র নম্র একটা মেয়ে, দেখে শুনে তোমাকে ছেলের বউ করে নিয়ে আসলে আমরা, এখন কিন্তু তুমি তোমার এই রূপ দেখাচ্ছ। এটা কিন্তু তোমার কাছ থেকে আমরা কখনো কল্পনাও করিনি। অ্যাকচুয়ালি আমিও সেটাই তোমাকে বোঝাতে চেয়েছিলাম। একটা মেয়ে বিয়ে করে কত স্বপ্ন আর আশা নিয়ে, কিন্তু বিয়ের পর যদি তার জামাই আবালের মতো কথা বলে, তাহলে সে এটাও কিন্তু আশা করে না। ও আচ্ছা, এই ব্যাপার। এটা আগে বললেই তো হতো। তাছাড়া সাগর তোমাকে এ ব্যাপারে কিছুই বলেনি। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। এই সাগর, রুমে যা, নদীর সঙ্গে এক রুমে ঘুমাবি যা। না আম্মু, তুমি দয়া করে এরকমটা করো না। আমি এই মেয়েটার সঙ্গে কোনোভাবেই ঘুমাবো না। এই মেয়েটা আমাকে মেরেছে, আমি এর সঙ্গে কোনোভাবেই ঘুমাবো না। আমি প্রয়োজন হলে তোমার রুমে গিয়ে তোমার সঙ্গে ঘুমাবো। আরে বাবা, আমার রুমে তোর আব্বু রয়েছে, আর তোর আব্বু যদি তোর এইসব কাণ্ডকীর্তি শুনতে পারে, তাহলে তোর আব্বু জীবনেও তোর গায়ে হাত না তুললেও কিন্তু আজ তোকে ধরে পিটাবে। এটা আমি তোকে বলে দিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। নিজের বোনের মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছে বলে এখন তোমরা আমার সঙ্গে খারাপ আচরণ করছো। ঠিক আছে, আমার লাগবে না তোমাদের। আমি সত্যি বলছি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে বাবা, এরকম করে না, পাগলের মতো কথা বলে না। নদী তোমার বিয়ে করা বউ, এখন থেকে তুমি তার সঙ্গেই থাকবে। যেমন বিয়ের পর তোমার আব্বু আর আমি এক রুমে এক বিছানায় ঘুমিয়েছি, ঠিক সেরকম করে। আমি আব্বুর সঙ্গে ঘুমাবো, তুমি এই রুমে ঘুমাও। আমি এই মেয়েটার সঙ্গে কোনোভাবেই
ঘুমাবো না। এই কথা বলে সাগর তখনই সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু নদী তাকে সেটা করতে দিল না। তখনই পিছন থেকে তার হাত ধরে ফেললো আর বলতে লাগলো, আমি বিয়ে করে কোনো অন্যায় করিনি যে নিজেকে কষ্ট দিব। তুই চাইলেই যেখান থেকে চলে যেতে পারবি না। তোকে আজ এবং এই মুহূর্ত থেকে আমার সঙ্গে একই রুমে ঘুমাতে হবে, এটাই শেষ কথা। আর শাশুড়ি আম্মু, আপনি চলে যান। আপনার ছেলেকে কিভাবে সোজা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোদের যা ইচ্ছে করে তাই করো, কারণ এখন তোরা হাজব্যান্ড ওয়াইফ, তাই তোদের মাঝখানে আমি আর ঢুকবো না। এই বলে সাগরের আম্মু সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে সাগর বলতে লাগলো, আম্মুর দোহাই, তোমার এই ডাইনিটার হাতে আমাকে ছেড়ে দিয়ে যেও না। ডাইনিটা আমাকে মেরে ফেলবে। প্লিজ আম্মু, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। আম্মু, তুমি আমার কথা শোনো। কিন্তু সাগরের আম্মু আর কোনো কথা না শুনেই রুমে চলে গেল আর দরজাটা বন্ধ করে দিল। আর এদিকে নদী তাকে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে আসলো আর তার সঙ্গে সঙ্গেই দরজাটা লক করে দিল। এটা দেখে সাগর বলতে লাগলো, প্লিজ আপু, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। আমাকে ছেড়ে দাও। আমি তোমার সঙ্গে ঘুমাবো না। তুমি আমাকে মারবে, প্লিজ আমাকে ছেড়ে দাও। এই বোকা ছেলে, তোকে কি আমি বিয়ে করেছি তোকে মারার জন্য নাকি? তোকে আমি আদর করব, চল বিছানায়। আজ আমাদের বাসর রাত, অনেক আনন্দ আর উল্লাস করব। এই বলে নদী সাগরকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিল আর তারপর সে সাগরের বুকের উপর উঠে বসলো। এদিকে সাগর তো চিৎকার দিয়ে বলতে লাগলো, আপু, প্লিজ তুমি আমার বুকের উপর থেকে নামো। আমি নিঃশ্বাস নিতে পারছি না। একটু পর দম বন্ধ হয়ে মারা যাব। প্লিজ তুমি আমার বুকের উপর থেকে নামো। তুই মরে গেলে মরে যা, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আজ আমি আমার অধিকার আদায় করে নেব। কত বছর ধরে তোর পেছনে ঘুরঘুর করেছি, কিন্তু তুই আমাকে কোনো পাত্তাই দিসনি। আজ ভাগ্যক্রমে তোকে আমি আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি। তোকে কি আমি এইভাবে ছেড়ে দেবো নাকি? ওই বলে নদী সাগরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাগরের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল আর ইচ্ছা মতো কিস করতে থাকলো। তাই 5 মিনিট কিস করার পর নদী সাগরকে ছেড়ে দিয়ে বলল, চল এবার T20 খেলবো। T20 মানে? তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু বুঝিয়ে বলবে কি? কেন, তুই কচি খোকা নাকি যে কিছুই বুঝিস না? আমি দেখেছি তুই ল্যাপটপে অনেকবার পর্ন মুভি দেখেছিস। ওই মুভিতে যা করে আমরা এখন তাই করব। আরে আপু, এসব তুমি কি বলছো? এসব কথা বলে তোমার একটুও লজ্জা করছে না? ওরা তো উলঙ্গ হয়ে খারাপ কাজ করে। হ্যাঁ, আমরাও সেটাই করব। এটা আবার খারাপ কাজ হতে যাবে কেন? এতে অনেক সুখ আছে। চল একবার করি, তাহলে বুঝতে পারবি। না আপু, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার সঙ্গে এসব কিছু করব না। এগুলো খারাপ কাজ। লোকে জানতে পারলে আমাকে খারাপ বলবে। আমি খুবই ভালো আর ভদ্র একটা ছেলে। আমি মানুষের সামনে খারাপ হতে চাই না। দেখ, তোকে বারবার বলছি, তুই আমাকে আপন বলে সম্বোধন করবি না। এই কথাটা আমি আর সহ্য করতে পারছি না। তুই আমার, তুই আমাকে কেন আপু বলে ডাকবি? তুই আমাকে বউ বলে ডাকবি, নয়তো আমার নাম ধরে ডাকবি। না, তুমি আমার আপু হও। তুমি আমার চাইতে বয়সে বড়। তাছাড়া আমার আপন খালামণির একমাত্র মেয়ে। তোমাকে আমি বউ হিসেবে কখনো মানি না আর মানবও না। আচ্ছা ঠিক আছে, তোকে কোনো কিছু মানতে হবে না। যা মানার আর যা মানিয়ে নেওয়ার সেটা আমিই করে নেব। এই কথা বলে নদী তখনই সাগরের সারা শরীরে হাত বুলাতে লাগলো। নদীর স্পর্শ পেয়ে সাগর অনেকটাই উত্তেজিত হয়ে যাচ্ছিল, নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। তাই সে নিজেও নদীর সঙ্গে রেসপন্স করতে থাকলো আর কিছুক্ষণের মধ্যে দুজনে ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। প্রায় 40 মিনিট সাগরকে ছেড়ে দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল। সাগরও অনেকটা ক্লান্ত হয়ে গেছে, তাই সে কম্বল নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় নদীর ডাকে তার ঘুম ভাঙল। এই সাগর, কি হলো? তুই এখনো ঘুমাচ্ছিস কেন? ঘুম থেকে উঠছিস না কেন? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ আর তারপর গোসল করে আয়। আরে আপু, আমাকে আরেকটু ঘুমাতে দাও। আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারি না। সকাল 8টার আগে আমাকে ঘুম থেকে তুলতে চেও না। আরে বলদ, যে সব কিছু করেছিস এখন গোসল না করলে হবে না। তাড়াতাড়ি গোসল করে আয়। বিয়ের পর প্রত্যেকদিন সকাল সকাল গোসল করতে হয়। আরে বাবা, বিয়ের পর গোসল করতে হয় কেন?
রাতে আমার সঙ্গে কি করেছে সেগুলো ভুলে গেছিস নাকি? বউয়ের সঙ্গে রোম্যান্স করলে গোসল করতে হয়। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ আর গোসল করে আয়। সাগর তখন চোখ খুলে সাথে সাথে বিছানা থেকে উঠে আসলো। আর তখনই নদী তার চোখে চোখ রেখে কাঁধে হাত রেখে বলতে লাগলো। কি রে, রাতে তো আমাকে অনেক নিষেধ করেছিলি, তারপর তো তুই আমার চাইতে ভালো খেললি। বল, কেমন লেগেছে খেলাটা? খেলাটা তো ভালোই লেগেছে, কিন্তু আমার মনে হয় এটা তোমার সঙ্গে আমার করা উচিত হয়নি। কারণ হাজার হোক আমি তোমার ছোট ভাই। এই, তুই যদি আরেকবার নিজেকে আমার ছোট ভাই বলে দাবি করিস, তাহলে একদম ঘুষি মেরে তোর নাক ফাটিয়ে দেবো বলে দিলাম। তুই আমার জামাই আর আমি তোর বউ, এই কথাটা সবসময় মাথায় রাখবি। তা না হলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে, যেটা তুই কল্পনাও করতে পারবি না। কেন আপু? তুমি তো আমার একমাত্র খালাতো বোন, আমার চাইতে 4 বছরের সিনিয়র। তাহলে আমি তোমাকে কেন আপু বলবো না? উফ জ্বালা, তুই আমাকে বিয়ে করেছিস আর আমি তোর বউ, সেটা কি তুই ভুলে যাস কেন? তাছাড়া রাত আমার সঙ্গে যেগুলো করেছিস, এরপর তো আর তোর আর আমার মধ্যে কোনো ডিফারেন্স রইলো না। আমি তো সম্পূর্ণরূপে তোর বউ হয়ে গেলাম, তাহলে আবার এখন আপু বলছিস কেন? এগুলো করলেই বুঝি বর বউ হয়ে যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে আমি তোমাকে বউ বলে মেনে নিলাম, তবে শুধুমাত্র ওইটার জন্য। ওটা কিন্তু আমার ধারণা লেগেছে। হ্যাঁ, সেই জন্যই তো আমি তোকে বলেছিলাম এই খেলাটা খেললে অনেক ভালো লাগে। আমি আমার বান্ধবীদের কাছে শুনেছি, তাই তো আমি আর দেরি না করে খেলাটা খেলতে চাইছিলাম। কিন্তু তুই তো অনেকটা সময় নষ্ট করে দিলি। তা না হলে কিন্তু রাতে দুবার খেলতে পারতাম, তাহলে আরো অনেক মজা পেতে। ঠিক আছে, তাহলে এখন থেকে প্রতিদিন সন্ধ্যার পর আর বাসার বাইরে যাব না, তোমার সঙ্গে এগুলো খেলবো। সত্যি আমার অনেক ভালো লেগেছে। যা, এখন আর কথা না বলে চুপচাপ ফ্রেশ হয়ে আয়। আমি অনেকক্ষণ আগেই ফ্রেশ হয়ে এসেছি। সাগর তখন আর কোনো কথা না বলে চুপচাপ বাসায় চলে গেল। প্রায় 10 মিনিট পর ফ্রেশ হয়ে আসলো। তারপর আবার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে নদী তার শাশুড়ি মায়ের সঙ্গে নাস্তা বানাতে চলে গেছিল। নাস্তা বানানো শেষ হলে সকাল 8টার দিকে আবার নদী সাগরকে ডাকতে আসলো। এই সাগর, কি হলো? তুই আবার ঘুমিয়ে পড়েছিস কেন? একটু পরে তো তোকে ভার্সিটিতে যেতে হবে, সেটা কি তুই ভুলে গেছিস নাকি? হ্যাঁ, না মানে আসলে রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে, তাই ঘুমটা ভাঙছিল না। ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরেই আসছি। এই সাগর, চল না আরেক রাউন্ড খেলি। রাতে যেটা খেলেছিলাম না, খুব খেলতে মন চাইছে, খেলবি? আরে না, এখন আবার খেলতে গেলে দেরি হয়ে যাবে। আমাকে তো একটু পরেই কলেজে যেতে হবে, তা না হলে তো কলেজে যেতে পারবো না। চলো এবার নিচে যাওয়া যাক, নাস্তা করে কলেজে যাই, তারপর রাতে খেলা যাবে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করিস, কলেজ থেকে আসার সময় একটা নোরিক্স ট্যাবলেট আর এক প্যাকেট কন্ডোম নিয়ে আসিস। কেন? এগুলো কেন আনতে যাব? আমি পারবো না এগুলো আনতে। এগুলো আনতে হলে আমাকে ফার্মেসিতে যেতে হবে, আর পারমিশন আমাকে বাজে কথা বলবে, কারণ আমি এইটুকু একটা ছেলে। আমি এগুলো দিয়ে কি করব? আরও অনেক কথা বলবে। আরে বোকা, কিছুই বলবে না। তা না হলে যদি আমরা কোনো প্রোটেকশন ছাড়াই এগুলো খেলি, তাহলে তো আবার আমি মা হয়ে যাব আর তুই বাবা হয়ে যাবি। তুই কি এই বয়সে বাবা হতে চাস নাকি? আরে না, একদমই না। আমি বিয়ে করেছি, এটাই তো আমার বন্ধুরা জানাজানি হয়ে গেলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। আর এর মধ্যে যদি আমি বাবা হয়ে যাই, তাহলে তো আর আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ঠিক আছে, সমস্যা নেই, আমি ফার্মেসি থেকে ট্যাবলেট। আচ্ছা ঠিক আছে, এখন নিচে চল, শাশুড়ি মা অনেকক্ষণ ধরে নাস্তা নিয়ে অপেক্ষা করছে। এরপর সাগর আর নদী দুজনে একসঙ্গে নাস্তার টেবিলে জয়েন করলো। নাস্তা খেতে খেতে সাগরের আব্বু সাগরকে উদ্দেশ্য করে বলল। কয়েকদিন পরে তো তোর ফাইনাল ইয়ারের এক্সামের পর কি হানিমুনে যাবি নাকি? হানিমুন? সেটা আবার কি? গাধা, একটা নতুন বিয়ে করেছিস, এখন বউকে নিয়ে কোথাও ঘুরতে যাবে না, বউয়ের সঙ্গে একান্ত সময় কাটাবি না? ও, সেটা কি বুঝি হানিমুন বলে? আমি জানতাম না। আই এম সো সরি। আগে পরীক্ষাটা শেষ হোক, তারপর চিন্তা ভাবনা করে দেখব। এখন আমি পরীক্ষা নিয়ে চিন্তিত। আগে পরীক্ষাটা ভালোই ভালোই শেষ হোক।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন আমায় বলিস। কক্সবাজারে আমার এক বন্ধুর হোটেল আছে, সেখানে আমি তোদের জন্য কথা বলে রাখবো। কিন্তু শ্বশুরাব্বু, আমি তো ভেবে রেখেছি হানিমুনে আমরা সিলেট যাব। না, আমার সমুদ্র দেখতে ভালো লাগে। আর তাছাড়া আব্বু যখন বলেছে কক্সবাজার যেতে, আমরা কক্সবাজারে যাব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। এখন নাস্তাটা তাড়াতাড়ি খেয়ে নাও, অলরেডি 8:30 বেজে গেছে। তা না হলে আবার কলেজে যেতে লেট হয়ে যাবে। সাগর তখন আর কোনো কথা বলল না, চুপচাপ নাস্তাটা খেয়ে নিল আর তারপর নিজের রুমে চলে গেল। রেডি হয়ে রুম থেকে বের হতে যাবে তখনই নদী পিছন থেকে বলল, কি গো, কিছু ভুলে গেলে না তো? না, আমি আবার কি ভুলে যাব? আমি তো আমার সব কিছুই নিয়েছি। ঘড়ি, ব্যাগ, মোবাইল, আমার প্রয়োজনীয় সব কিছুই তো নিয়েছি। তাহলে আবার কি ভুলে গেলাম? আরে গাধা, বিয়ের পর কোথাও যেতে হলে বউয়ের অনুমতি নিতে হয় আর বউকে আদর করে যেতে হয়। এটা কি তোমাকে বলে দিতে হবে নাকি? কিন্তু আপু, তোমাকে তো বললাম, তোমাকে আমি বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমি ওসব করতে পারবো না। শুধু রাতের ওই খেলাটা খেলবো। ওটা খেলতে অনেক মজা লাগে। তুই যদি রাতে ওইটা খেলতে চাস তাহলে আমাকে এখন আদর করে যেতে হবে। চুপচাপ আমাকে আদর করে তারপরে যা, তা না হলে কিন্তু আমি রাতে তোকে ওটা খেলতে দেবো না, বলে দিলাম। আচ্ছা আপু, ঠিক আছে। এই যে আমি তোমাকে আদর করে দিচ্ছি, কিন্তু রাতে ওটা আমাকে খেলতে দিও, তা না হলে আমার একটু ভালো লাগবে না। সত্যি, ওটাতে অনেক আনন্দ আছে। এই বলে সাগর নদীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 5 মিনিট কিস করে তারপর ছেড়ে দিল। সিঁড়ি দিয়ে নামছিল, তখনই তার বন্ধু হৃদয় তাকে ফোন করলো। কিরে, কি ব্যাপার দোস্ত? কই তুই? কাল তোকে এতগুলো ফোন করলাম, তুই আমার ফোন তুললি না কেন? আর বলিস না দোস্ত, একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই আমি তোর ফোন তুলতে পারিনি। আচ্ছা বাদ দে এসব কথা এখন। তুই আমাকে বল, তুই কোথায় আছিস? আমি কলেজে যাচ্ছি, তোকে নিয়ে যাব। এই তো বাসের সামনে, বাসা থেকে বের হচ্ছি। তাহলে তুই এক কাজ কর, আমার বাসার দিকে চলে যাই। আমি বাসার সামনে তোর জন্য ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তুই ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে সাগর ফোনটা কেটে দিল আর তারপর বাসা থেকে বের হয়ে হৃদয়ের বাসার ওদিকে চলে গেল। হৃদয়ের বাসার সামনে যেতেই দেখতে পেল হৃদয় তার বাসার নিচেই দাঁড়িয়ে আছে। সাগর যখন হৃদয়ের সামনে দিয়ে বাইক দাঁড় করালো তখন হৃদয় বাইকে উঠে বসলো আর তারপর সাগর আর দুজনে কলেজে চলে আসলো। কলেজে এসে বন্ধুরা সবাই মিলে ক্যাম্পাসে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিল আর তারপরে ক্লাসের টাইম হয়ে গেল। সবাই মিলে ক্লাস করতে চলে গেল। কলেজ ছুটি হলো বিকেল 3টায়। তখন সাগর, হৃদয় আর তার বন্ধুরা সবাই মিলে কলেজের পাশেই ছোট্ট একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। তখনই হঠাৎ সাগরের ফোনে একটা ফোন আসলো। সাগর ফোনটা বের করে দেখলো নদী তাকে ফোন দিয়েছে, তাই সে মোবাইলটা নিয়ে একটু দূরে চলে গেল। তারপর ফোনটা রিসিভ করলো। এই, কই তুমি? কলেজ তো ছুটি হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখনো বাসায় আসোনি কেন? সে কখন থেকে বসে আছি। তুমি বাসায় আসলে তারপর দুপুরের খাবার খাবো। এই তো, আমি আমার বন্ধুদের সঙ্গে আছি। তুমি এখন ফোনটা রেখে দাও, কিছুক্ষণ পর আমি চলে আসব। ওদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছি। না, একদমই নয়। তুমি এখানে বাসায় চলে আসবে। আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। তুমি যখন আসবে তখন আমি দুপুরের খাবার খাবো। আরে বাবা, বললাম তো আমি বন্ধুদের সঙ্গে আছি, তাদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছি। এখন যদি তাদের ফেলে চলে আসি তাহলে তারা আমাকে সন্দেহ করবে। না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি বাসায় আসবে। সাগর তখন কোনো কথা না বলে ফোনটা কেটে দিলে আর এদিকে বন্ধুরা তাকে প্রশ্ন করলো। কি ব্যাপার দোস্ত? কি হয়েছে? কে ফোন করলো যে তুই এত দূরে গিয়ে কথা বললি? আরে বাবা, সেরকম কেউ না, রং নাম্বার থেকে ফোন এসেছিল। আমি নাম্বারটা চিনি না, তাই কথা বলে কেটে দিয়েছি। তার বন্ধুরা তখন আর এই বিষয়টাকে পাত্তা দিল না। তখনই আবার সাগর তাদেরকে বলতে লাগলো। দোস্ত, আমাকে এখানে একটু বাসায় চলে যেতে হবে। বাসা থেকে ফোন এসেছিল, বলল একটু দরকার আছে, তাই চলে যেতে হবে। কেন দোস্ত, বাসার কোনো সমস্যা হয়েছে নাকি? তুই যে কখনো আমাদের সঙ্গে আড্ডা থেকে এভাবে চলে যাস না। সবসময় তো আমাদের আড্ডায় সবচেয়ে বেশি সময় তুই দিস। এরকম কোনো ব্যাপার না। আসলে আম্মু আমাকে ফোন দিয়েছিল, একটু আগে বলল আজ একটু তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে।
তোরা আড্ডা দিয়ে আমি এখন আসছি। এই কথা বলে সাগর তার বন্ধুদেরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে উঠে চলে আসলো। আর তারপর বাইক নিয়ে সোজা বাসায় এসে কলিং বেল চাপ দিতেই নদী এসে দরজা খুলে দিল। কি ব্যাপার? আমি সেই কখন থেকে তোমার জন্য দুপুরের খাবার নিয়ে অপেক্ষা করছি। তোমার বাসায় আসতে এত লেট কেন হলো বলো শুনি। তোমাকে তো আমি বলেছি আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছিলাম। আমি প্রত্যেক দিন কলেজ ছুটির পর বন্ধুদের সঙ্গে 2-3 ঘন্টা আড্ডা দেই, তারপর সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসি। এটা তোমায় আমি আজ বলে দিলাম। আজকের পর থেকে কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিব তখন তুমি আমায় ফোন করবে না। তাই নাকি? তাহলে তুমি আমার কথাও শুনে রাখো। কলেজ ছুটির পর তুমি 3 ঘন্টা কেন 3 মিনিট সময়ও বাইরে কাটাতে পারবে না। কলেজ আর পড়াশোনার বাইরে যতটা সময় থাকবে সবটার সময় তোমার আমার সঙ্গে কাটাতে হবে, কারণ আমি তোমার বিয়ে করা বউ। তুমি কলেজে যাও, বন্ধুদের সঙ্গে সময় কাটাও, কিন্তু আমাকে সারাদিন বাসায় একা একা থাকতে হয়। তুমি সারাদিন একা একা থাকো না কি করো সেসব কিছু তো আমার দেখার কোনো প্রয়োজন নেই। আমি আমার মতো আমার বন্ধুদের সঙ্গে সময় কাটাবো। এখানে আমি তোমার কোনো অজুহাত শুনবো না। বুঝতে পেরেছো? না, আমি বুঝতে পারিনি, আর বোঝার মতো কোনো ইচ্ছেও আমার নেই। আমি তোকে যেটা বলবো তোকে আমার কথাই শুনতে হবে, অন্য কোনো কথা আমি শুনবো না। এখন কথা না বলে চুপচাপ ঘুমিয়ে যা, তারপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়। সাগর তখন রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে আসলো। আর তারপর কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর খাবার টেবিলে চলে গেল। এদিকে নদী খাবার বেড়ে অনেকক্ষণ ধরে বসে আছে। সাগর আসার পর দুজনে একসঙ্গে খাওয়া শুরু করলো। আর তখনই সাগর বলতে লাগলো, দেখো, আমাদের বাসায় কখনোই খাবারের অভাব হয় না। তোমার যখন ক্ষুধা লাগবে তুমি তখন খেয়ে নেবে। আমার জন্য অপেক্ষা করার কিছুই নেই। আমি যখন সময় করে বাসায় আসব তখনই আমি খাবার খাবো। আর হ্যাঁ, আমি যখন বাইরে থাকবো তোমায় আমি শেষবারের মতো বলছি, তুমি আমায় ফোন দিবে না, বিরক্ত করবে না। আমি তোর বউ, তাহলে আমি তোকে ফোন দিব নাকি? বাইরের মেয়েরা তোকে ফোন দিবে নাকি? দেখো, একদম বাজে কথা বলবে না। বাইরে মেয়েরা আমাকে ফোন দিতে যাবে কেন? আমার ফ্যামিলি মানুষ আর আমার বন্ধুরা ছাড়া অন্য কেউ আমার ফোন নাম্বার পর্যন্ত জানে না। তাহলে কেউ আমাকে ফোন দিতে কেন যাবে? না, এই যে তুই আমাকে তোকে ফোন দিতে না করেছিস তাই বললাম। এখন কথা না বাড়িয়ে চুপচাপ খাবারটা খেয়ে নে, তা না হলে কিন্তু দুই গালে দুইটা বসে যাবে বলে দিলাম। সাগর যখন কোনো কথা না বলে চুপচাপ খাবারটা খেয়ে নিল। আর তারপর রুমে গিয়ে বিছানায় একটু শুয়ে পড়লো। আর বিছানায় শুয়ে পড়তেই কখন যে তার চোখে ঘুম এসে গেল সেটা সে বুঝতেই পারল না। ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে নদীর ডাকে। এই সাগর, কি করো তুমি? এখনো ঘুমাচ্ছ কেন? সন্ধ্যা হয়ে গেছে, পড়তে বসবে না? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বসো। আমি এখন পড়তে বসতে পারবো না, আমার ভালো লাগছে না। আমি এখন ঘুমাবো। আমার খুব ঘুম পাচ্ছে। আমাকে ঘুম থেকে ডেকে তুলবে না, বুঝলে? দেখো, জীবনে অনেক ফাঁকিবাজি করেছিস, এখন আর ফাঁকিবাজি করা চলবে না। চুপচাপ ঘুম থেকে ওঠ আর পড়তে বস, এটাই শেষ কথা। তুমি আমার পিছনে এইভাবে পড়ে আছো কেন? তোমাকে না বললাম তুমি আমার সঙ্গে খবরদারি করতে আসবে না? এসব আমার একদম ভালো লাগে না। আমাকে আমার মতো থাকতে দাও। জীবনে অনেক নিজের মতো করে দেখেছিস, এখন আর তুই চাইলেও তোকে নিজের মতো করে থাকতে দেওয়া হবে না। এখন থেকে তোকে আমার মতো করে থাকতে হবে, ঠিক যেভাবে আমি চাইবো আর আমি বলবো। মানে কি? আমার লাইফে তোমার সিদ্ধান্ত কেন চলবে? আমার লাইফে আমি আমার সিদ্ধান্ত মতো চলবো। আমি তোমার কোনো কথা শুনবো না, বুঝতে পেরেছো? তুই শুনবি না, তোর ঘাড় শুনবে, দাঁড়া আমি তোর ব্যবস্থা করছি। এই কথা বলে নদী তখনই ড্রেসিং টেবিলের পেছন থেকে সাগরের ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে আসলো। আর এটা দিয়ে সাগরকে মারতে শুরু করলো। সাগর চিৎকার দিয়ে বলতে লাগলো, আরে আরে, এটা তুমি কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমাকে এইভাবে মারছো কেন? তোকে তো আমি একবারই বলেছি, তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর সঙ্গে কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। আর এখন থেকে এটা শুরু হচ্ছে। তুই যদি আমার কথা না শুনিস তাহলে প্রতিদিন তোকে এটা দিয়ে এভাবেই পেটাবো। হায় আল্লাহ, এতদিন শুধু শুনে এসেছি মানুষ কাল থেকে কুমির আনে, আর এখন সেটা নিজের চোখে দেখছি। আমার বাবা মা নিজের ইচ্ছায় আমার জন্য খাল কেটে কুমির এনেছে। দেখ, আরেকটা কথা বলি,
তোর এমন অবস্থা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। এখন চুপচাপ পড়তে বস, তা না হলে কিন্তু আবার পিটাবো বলে দিলাম। সাগর তখন কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। তারপর হাত মুখ ধুয়ে পড়তে বসলো। পড়তে পড়তে সে পড়ার টেবিলেই ঘুমিয়ে পড়েছে। নদী রান্নাঘর থেকে এসে দেখলো সাগর পড়ার টেবিলে মাথা রেখেই ঘুমাচ্ছে। তখনই নদী খেপে গিয়ে তাকে বলতে লাগলো, এই কি সমস্যা তোর? আমি তোকে পড়ার টেবিলে ঘুমানোর জন্য বসিয়ে রেখে গেছিলাম নাকি? আমি রান্নাঘরে রান্না করতে গেছি, আর এদিকে তুই পড়ার টেবিলে বসে বসে ঘুমিয়ে গেছিস। তুই কি শুরু করেছিস আমি কিছুই বুঝতে পারছি না। কি সমস্যা তোর বল তো শুনি। আমার আবার কি সমস্যা? আমি তোমাকে বললাম না, আমার যখন ঘুম পায় তখন আমি কোনো কিছুরই বাধা মানি না। আমার ঘুম পেলে আমাকে ঘুমাতেই হবে। দেখ, এখন আমি সত্যি কথা বলছি। এখন কিন্তু আমার খুব মেজাজ খারাপ হচ্ছে। তুই এখন পড়তে বস, আর এখন থেকে রাত 12টা পর্যন্ত তুই পড়বি। এই বলে নদী সাগরকে পড়ানো শুরু করলো। আর সাগর পড়তে থাকলো। এইভাবে কখন যে দেখতে দেখতে রাত 12টার কাঁটা পেরিয়ে 1টার ঘরে চলে গেছে সেটা কারোরই কেয়ার নেই। নদী সাগরের পড়া শেষ করে ঘরের দিকে তাকিয়ে দেখলো রাত 1টা বেজে গেছে। তখন সে রান্নাঘরে চলে গেল। দুজনের জন্য খাবার নিয়ে রুমে চলে আসলো। তারপর দুজনে খাবার খেয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো। ঘুম ভাঙলে পরের দিন সকালে সাগর ঘুম থেকে উঠে নদীকে কোনো কিছু না বলে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা খেয়ে নিল। আর তারপর রেডি হয়ে কলেজে চলে গেল। নদীর ঘুম ভাঙল সকাল 10টার দিকে। এসে ঘুম থেকে উঠে সাগরকে দেখতে না পেয়ে তার শাশুড়ি আম্মুর কাছে জিজ্ঞাসা করলো, আমার সাগর কোথায়? সাগরকে দেখতে পাচ্ছি না কেন? সে তো অনেকক্ষণ আগেই কলেজে চলে গেছে। কেন, তোকে কিছু বলে যায়নি নাকি? না, আমাকে কিছু বলেনি, আমি তো ঘুমাচ্ছিলাম। ইনফ্যাক্ট সে ঘুম থেকে উঠে গেছে এটাই আমি জানতাম না। এখন ঘুম থেকে উঠে তাকে কোথাও খুঁজে না পেয়ে নিচে এলাম তোমার কাছে জিজ্ঞেস করতে। আর এখন তোমার কাছে জানতে পারলাম সে নাকি কলেজে চলে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা আমি দেখে নিব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এই কথা বলে নদী নিজের রুমে চলে গেল। আর তারপর রুমে বসে সাগরের জন্য অপেক্ষা করতে থাকলো। কিন্তু কলেজ ছুটি হওয়ার পর সাগর প্রতিদিনকার মতো আবারও তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে গেল। তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে প্রায় সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলল। আর তাকে দেখে বলল, কি ব্যাপার বাবা, কি হয়েছে? তুই কি নদীর সঙ্গে ঝগড়া করেছিস নাকি? না, আমি ঝগড়া করতে যাব কেন? আমার সঙ্গে তো কিছুই হয়নি। তাহলে তুই সকালবেলা ঘুম থেকে উঠে নদীকে কিছু না বলেই কলেজে চলে গেছিস কেন? মেয়েটা ঘুম থেকে উঠে সারা বাড়ি তন্ন তন্ন করে তোকে খুঁজেছে, তারপর কোথাও খুঁজে না পেয়ে আমার কাছে এসে জিজ্ঞেস করেছে। ও সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম নদী আপু ঘুমাচ্ছে, তাই তো আমি তাকে ঘুম থেকে ডেকে তুললাম না। আমার যখন ঘুম থেকে কেউ ডেকে তুলে বিরক্ত লাগে, তখন আমিও তো ভেবেছিলাম রবি আপুকে ঘুম থেকে ডেকে তুললে হয়তো তারও বিরক্ত লাগবে, তাই আমি তাকে বিরক্ত না করেই কলেজে চলে গেলাম। ও আচ্ছা, এই ব্যাপার। আর এই জন্য মেয়েটা সারাদিন না খেয়ে রুমের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে। উপরে গিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখছি কি হয়েছে, তুমি চিন্তা করো না। এই বলে সাগর নিজের রুমে চলে আসলো। আর দরজায় দাঁড়িয়ে নক করতে থাকলেও দরজা ভেতর থেকে লক করা ছিল। কিছুক্ষণ পর নদী এসে দরজা খুলে দিল। সাগর তার দিকে তাকিয়ে দেখল তার চোখ দুটো ফুলে আছে। মনে হয় অনেকক্ষণ কান্না করেছে। চোখ দুটো একদম লাল হয়ে আছে। তাই সাগর নদীকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে? তোমার চোখ দুটো এরকম লাল হয়ে আছে কেন? সে যা ইচ্ছা তাই হোক, তাতে তোর কি? তুই আমার সঙ্গে কোনো কথা বলবি না। তোর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, বুঝতে পেরেছিস? কেন? আমি আবার কি করলাম? তুমি আমার সঙ্গে কথা বলবে না কেন? তুমি আমাকে কেন রাগ দেখাচ্ছ বলো তো শুনি। তো আমি কি তোর বাবা মাকে রাগ দেখাবো নাকি? তুই আমার জামাই, সকালবেলা ঘুম থেকে ওঠে তুই আমাকে কোনো কিছু না বলে কলেজে চলে গেছিস, তারপর আমাকে ফোন দিয়ে সেটা বলার প্রয়োজন মনে করিসনি। তাহলে আমি কার সঙ্গে রাগ করব বল? ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আই এম সরি, আমি আর কখনো এরকম করব না। তুমি ঘুমিয়ে থাকলে তোমাকে ঘুম থেকে জাগিয়ে তুলে তারপর আমি কলেজে যাব? না, এভাবে হবে না। তুই যখন ভুল করেছিস তখন থেকে পানিশমেন্ট পেতেই হবে। 3বার কান ধরে উঠবোস কর,
তাহলে আমি তোকে ক্ষমা করব, নয়তো আমি তোকে ক্ষমা করব না। আর এই যে সকাল থেকে খাবার খাইনি আর এখনো খাবার খাবো না। হায় আল্লাহ, এটা তুমি কি বলছো? তুমি সকাল থেকে খাবার খাওনি মানে বাড়ি থেকে খাবারের অভাব পড়েছিল নাকি যে তুমি সকাল থেকে খাবার খেতে পাওনি? বাড়িতে খাবারের অভাব পড়তে যাবে কেন? আমি তো তোর সঙ্গে রাগ করে আছি বলে সকাল থেকে খাবার খাইনি। আমি তো ভেবেছিলাম তুই কলেজ ছুটি হওয়ার পর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসবি, কিন্তু তারপরেও তুই এলি না, তাই তো আমি সারা দিন কান্না করেছি। আচ্ছা, ঠিক আছে। এই যে আমি কান ধরে উঠবস করছি, তারপরও তুমি রাগ করে থেকো না। নিচে চলো, খাবার খাবে। আগে তুই কান ধরে উঠবোস কর, তারপর আমি নিচে যাব। তা না হলে আমি খাবো না, এই বলে দিলাম। তার মানে এখন আমাকে সত্যি সত্যি কান ধরে উঠবস করাতে হবে? তোমার জামাইকে তুমি কান ধরে উঠবস করাবে? এতে তোমার কষ্ট হবে না? না, আমার একদম কষ্ট হবে না। আমার জামাই যদি আমাকে কষ্ট দিতে পারে, আমাকে কষ্ট দিয়ে তারা যদি কষ্ট না লাগে, তাহলে আমি কেন কষ্ট পেতে যাব? তুই এখন কান ধরে উঠবোস করবি, তা না হলে আমি খাবো না, এই বলে দিলাম। সাগর তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে কান ধরে উঠবোস করতে বাধ্য হলো। আর তারপর নদীকে নিয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নিল। এভাবেই চলছিল তাদের দিনগুলো, দুষ্টু মিষ্টি ভালোবাসা আর ঝগড়ায়। তাদের মধ্যে ভালোবাসার সাথে ঝগড়াটাই বেশি ছিল, কিন্তু তাদের মধ্যে কখনো এই ঝগড়াটা বেশিক্ষণ স্থায়ী হতো না, কারণ তারা দুজনেই সেটা মিটিয়ে নিত। দেখতে দেখতে সাগরের ইন্টার ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গেল। তাই সেদিন তার আব্বু তাকে ডেকে নিয়ে বলল, তোর তো পরীক্ষা শেষ হয়ে গেল। আমি না তোকে বলেছিলাম পরীক্ষা শেষ হলে বৌমাকে নিয়ে কোথা থেকে ঘুরে আয়? হ্যাঁ, আমিও তোমাকে সেটাই বলবো। ভাবছিলাম আমার তো পরীক্ষা শেষ হয়ে গেল, এখন কোথাও থেকে ঘুরে আসলে মন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, আগামীকালকেই তোরা কক্সবাজারে চলে যা। আমি আমার বন্ধুকে আজকেই ফোন দিয়ে বলে দেব তোদের জন্য হোটেল বুক করে রেখে দেবে। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে নদীর সঙ্গে কথা বলে দেখি। আরও একটা মতামতের ব্যাপার আছে, তার যদি কোনো সমস্যা থাকে তাহলে তো যাওয়া যাবে না। আমি তার সঙ্গে কথা বলে তারপরেই তোমাকে জানাচ্ছি। এই কথা বলে সাগর নিজের রুমে চলে গেল। আর তারপর নদীর সঙ্গে কথা বলে তারা আব্বুকে জানিয়ে দিল যে তারা আগামীকালকেই কক্সবাজার যাচ্ছে। তাই রুমে এসে দুজনেই তাদের কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করলো। সব কিছু গুছিয়ে রেখে তারা ঘুমিয়ে পড়লো। পরের দিন প্রায় দুপুর 12টার দিকে ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে উঠে তারা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিল। তারপরে তাদের বাকি আর যা কিছু গোছানোর ছিল সেগুলো গুছিয়ে নিল। সন্ধ্যাবেলা তারা যখন বাসা থেকে বের হবে তখন সাগরের আম্মু তাদের বলল, দেখ, ঘরে যাচ্ছিস ভালো কথা, কিন্তু সেখানে গিয়ে যদি কোনো ঝামেলা করিস তাহলে তোদের দুজনেরই খবর আছে, এই তোকে বলে দিলাম। তোমার ছেলেকে বলে দাও সে যেন আমার সঙ্গে কোনো ঝামেলা না করে, আর সে যদি আমার সঙ্গে ঝামেলা করে তাহলে আমি তাকে ছেড়ে দেব না, এটা তো খুব ভালো করেই জানো। আমার সঙ্গে যদি ইচ্ছে করে কেউ ঝামেলা করে তাহলে তো আমি তার সঙ্গে ঝামেলা করবই। আমাকে কেউ 5টা কথা শোনালে আমি যে তাকে ছেড়ে কথা বলবো এমনটা তো কোনো হাদিসে লেখা নেই। তাই আমার সঙ্গে যেন কেউ ইচ্ছা করে ঝামেলা করতে না আসে। তোরা এখানেই ঝগড়া শুরু করে দিয়েছিস, তাহলে ওখানে গিয়ে কি করবি সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। তোদের ঘুরতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোরা বাড়িতেই থাক। নাম্য হয়েছে, তোমাকে ছেড়ে কথা দিচ্ছি, ওখানে গিয়ে কোনো ঝগড়া করব না। একদম চুপচাপ শান্ত ছেলের মতো থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি বাসা থেকে বের হ, তা না হলে আবার বাস ধরতে পারবি না, লেট হয়ে যাবে। নদী আর সাগর তখন তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে খুশি মনে বাসা থেকে বের হলো। আর তারপর বাস স্টপেজে চলে গেল। সেখান থেকে বাসে করে সোজা কক্সবাজারে চলে আসলো। তখন ভোর আনুমানিক 6টা বাজে। বাস স্টপ থেকে সোজা তার বাবার দেওয়া ঠিকানা অনুযায়ী হোটেলে চলে আসলো। আর সেখানে এসেই দুজন সকালে নাস্তা করে নিল। আর তখনই নদী বলতে লাগলো, চলো এখনই আমরা সমুদ্রের ভিউ দেখতে বেরোবো। আমরা তো 3 দিনের জন্য এসেছি, 3 দিন পর তো চলে যাব। আমাদের হাতে তো খুবই কম সময়। আরে বাবা, এই তো সবেমাত্র আসলাম, সারা রাত জার্নি করে এসেছি, এখন একটু বিশ্রাম নিতে দাও, তারপর না হয় বিকেলের দিকে বের হওয়া যাবে। না, একদমই নয়। তোমাকে তো আমি বলে দিয়েছি, তুমি যদি আমার কথা না শুনো
তাহলে কিন্তু তোমার কপালে খারাপ আছে। তাই তুমি এক্ষুনি যাবে আমার সঙ্গে। আমার খুব কষ্ট কখন লাগে জানো? যখন তোমাকে কোনো কথা বলে তুমি সেটা না শোনো। আমি তোমার হাজবেন্ড, আমার কথা শোনা উচিত, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। তুমি আমার কথা না শুনলে আমি তোমার কথা কেন শুনবো? আমি তোমার চাইতে বয়সে বড়, সেটা তুমি ভুলে যাও কেন? তুমি এক্ষুনি আমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে, এটাই শেষ কথা। সাগর তখন কোনো উপায়ান্তর না পেয়ে তখনই রেডি হয়ে নদীকে নিয়ে বাইরে বের হলো। তারা সারাদিন ঘোরাঘুরি করলো আর সন্ধ্যার দিকে হোটেলে ফিরে আসলো। সাগর অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে হোটেলে ফিরে এসে কাপড় চেঞ্জ করে সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো। আর এদিকে নদী ফ্রেশ হয়ে তারপর রাতের জন্য খাবার অর্ডার করলো। খাবার আসা পর্যন্ত সে বসে বসে অপেক্ষা করতে থাকলো আর ফোন টিপতে থাকলো। খাবার আসলো রাত প্রায় 8টার দিকে। ততক্ষণে সাগর ঘুমের দিশে বিচরণ করছে। নদী খাবার নিয়ে বসে আছে, কিন্তু সাগর তখনও ঘুমাচ্ছে। তাই নদী সাগরকে ঘুম থেকে ডেকে তুলল। এই সাগর, সাগর, ঘুম থেকে ওঠো, রাতের খাবার চলে এসেছে। আগে খাবারটা খেয়ে নাও, তারপর ঘুমাবে। আমার খুব ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমাবো। আমি খাবার খেতে পারবো না, প্লিজ আমায় বিরক্ত করো না। সেটা বললে তো হবে না। সারাদিন তেমন কিছুই খাওয়া হয়নি, সকালের নাস্তা করেই সমুদ্র দেখতে বের হয়ে গেছি, আর এখন রাত 9টা বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, খাবার খাও, আর তারপর ঘুমাবে। কিন্তু কে শুনে কার কথা? সাগর তার মতো করে ঘুমাচ্ছিল, আর এদিকে নদীর আগে ফুসফুস করতে করতে তাকে বিছানা থেকে টেনে তুলল। কিন্তু সাগর তখনও বসে বসে ঘুমাচ্ছে। এটা দেখে নদী অনেকটা রেগে গেল আর সাগরের চোখে এক গ্লাস পানি ছুঁড়ে মারল। এটা তুমি কি করলে? তুমি আমাকে ভিজিয়ে দিলে কেন? তাহলে তোকে আদর করব নাকি? সেই কখন থেকে ঘুম থেকে ওঠার জন্য ডাক দিতেছি, ঘুম থেকে উঠেছি কিনা, আমি কখন থেকে খাবার নিয়ে অপেক্ষা করছি, আর কতক্ষণ বসে থাকবো? তাই বলে কি তুমি আমাকে ভিজিয়ে দেবে নাকি? আমার বুঝি ঠান্ডা লাগে না? ও তাই? আমার বাবুটার বুঝি ঠান্ডা লাগে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি একটু পর ভালোবাসা দিয়ে আপনাকে উষ্ণিত করে দেব, তখন আর ঠান্ডা লাগবে না। এ কথা বলে নদী খাবার মাখিয়ে সাগরকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খেতে লাগলো। এভাবে দুজনের খাওয়া দাওয়া শেষ হলো। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। মাঝ রাত্রিরে সাগরের ঘুম ভেঙে গেল নদীর হাতের স্পর্শে। নদী তার হাত দিয়ে সাগরের সারা শরীরে স্পর্শ করছিল আর তাকে উত্তেজিত করার চেষ্টা করছিল। তখন সাগর তাকে বলতে লাগলো, এই মাঝরাত এসব কি করছো? এখন ঘুমানোর সময়, এখন এসব কিছু করার সময় নাই। তোমার হাত সরাও, আমি ঘুমাবো। না একদমই নয়, আমার তোমার সঙ্গে রোম্যান্স করতে একদমই মন চাইছে না, তাই এখন আমি তোমাকে আদর করব। চুপচাপ শুয়ে থাকো, কোনো কথা বলবে না, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি নিজেই করে নেব। এই বলে নদী নিজের হাত চালাতে থাকলো আর ঠোঁট দিয়ে সাগরের ঠোঁট দুটো চেপে ধরলো আর ইচ্ছে মতো কিস করতে থাকলো। এভাবেই চলে গেল প্রায় 20 মিনিট সময়। ততক্ষণে সাগরের ঘুম পুরোদমে ভেঙে গেছে, পুরো উত্তেজিত হয়ে গেছে আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। তাই নদীকে টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল আর নদীকে নিয়ে ভালোবাসার মহাসমুদ্রে ঢুকে গেল। তারপর প্রায় 20 মিনিট নিজেদের ভালোবাসার পর্ব শেষ করে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নদী ওয়াশরুমে চলে গেল, কিন্তু সাগর তখনও ঘুমাচ্ছে। নদী হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল, রুমে এসে সাগরকে ডাকতে লাগলো, কিন্তু সাগরের তখনও ঘুমাচ্ছে। তাই সে সাগরকে বিছানা থেকে টেনে তুলে দাঁড় করালো আর তখনই তার শাশুড়ি মা তাকে ফোন দিল। কি ব্যাপার বৌমা, কি করছিলে? এই তো আম্মু, তোমার ছেলেকে ঘুম থেকে ডেকে তুললাম, এখন দুজনে নাস্তা খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। নাস্তা আসলে তারপর ফোন দিও, কথা আছে, কথা বলবো। ঠিক আছে আম্মু, এখন আপনার ছেলেকে ঘুম থেকে তুলে ওয়াশরুমে নিয়ে যাব। আপনার ছেলে তো ঘুম ছাড়ার কিছুই বোঝে না, শুধু ঘুম আর ঘুম। ঘুরতে এসেছি, কোথায় আনন্দ করব, কোথায় রোম্যান্স করব, তা না করে আপনার ছেলে শুধু ঘুম ঘুম আর ঘুম। আমার ছেলেটা তো এরকমই বরাবরই, একটু ঘুম পাগলা আছে, ঘুমোতে পারলেই বাঁচে, তার ঘুম ছাড়া আর কিছুই চাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। তুমি আমার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলো আর তারপর নাস্তা করাও। একদম কিন্তু আমার ছেলেটার অযত্ন করবে না। এই প্রথমবার আমার ছেলেটাকে আমাদের রেখে একা একা কোথাও ঘুরতে গেছে। উমা তাই নাকি? তাহলে তোমার
ছেলেকে বিয়ে করানোর কি দরকার ছিল? নিজের কাছে রেখে দিলেই তো পারতে, আর সারা জীবন আইবুড়ো করে রাখতে। এভাবে বলতে হয় না, সে তোমার স্বামী, তাকে সম্মান দিয়ে কথা বলো। আর আইবুড়ো কেন রাখতে যাব? আমার ছেলে স্বয়ং সম্পূর্ণ একটা ছেলে। আমার ছেলেকে হিজড়া নাকি যে একা একা থাকতে যাবে? তাহলে এই কথাগুলো কেন বলছো? সে ছেলে, আর সে বিয়ে করেছে, তার বউ নিয়ে সে এখন যেখানে ইচ্ছা সেখানে যাবে। এখন কি আর বাবা মাকে নিয়ে ঘোরার মতো সময় তার আছে নাকি? এখন তো তার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড বউকে দেওয়া উচিত। এই কথা বলে সাগরের আম্মু ফোন কেটে দিল। আর এদিকে নদী সাগরকে টেনে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর কোনো রকমে ব্রাশ করিয়ে আবার বেডরুমে নিয়ে আসলো। নদী সাগরকে বিছানার উপর রেখে তারপর নাস্তা রেডি করতে গেল। আর তখনই সাগর আবার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এটা দেখে নদী অনেকটাই রেগে গিয়ে বলতে লাগলো, এই, তুই ঘুম থেকে উঠবি নাকি আমি এক বালতি পানি এনে তোর উপর ফেলে দিব? আরে না, এরকম কেন করছো? আমার খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমাচ্ছি। জামাইয়ের সঙ্গে কেউ এরকম করে নাকি? তাহলে চুপচাপ এখানে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এই কথা বলে নদী সাগরকে গাইয়ে দিতে লাগলো। আর সাগর চুপচাপ ছোট বাচ্চাদের মতো সেটা খেয়ে নিল। খেয়ে দিয়ে নদী বাসনগুলো রাখার জন্য গেল। আর এদিকে সে রুমে এসে দেখলো সাগর আবার ঘুমিয়ে গেছে। তখনই সে সাগরের কান ধরে টেনে তুললো আর বলতে লাগলো, এই হারামজাদা, এখানে আমরা হানিমুন করতে এসেছি, ঘুমাতে নয়, বুঝলি? চুপচাপ ঘুম থেকে ওঠ, আর এখন আমাকে নিয়ে বাইরে চল। আরে বাবা, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? আমি একটু বেশিই ঘুমাই, তাই বলে কি তুমি আমার সঙ্গে এরকম আচরণ করবে নাকি? আমি তোমার জামাই হই না? তুই আমার জামাই হয়েছিস বলে বেঁচে গেছিস, তা না হলে এতক্ষণে তোর কি অবস্থা করতাম সেটা তুই ভাবতেও পারছিস না। আমার সঙ্গে এখনো পর্যন্ত কেউ তেরামি করার সাহস পর্যন্ত পায় না, আর সেই তুই কিনা আমার সঙ্গে এইভাবে তেরামি করে চলেছিস। সাগর তখন আর কোনো কথা না বলে উঠে বসলো। আর তারপর নদী নিজেও খেতে লাগলো। আর সাগরকেও খাইয়ে দিতে লাগলো। এভাবে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে তারা দুজন মিলে বাইরে বের হয়ে গেল। সারাদিন দুজনে ঘোরাঘুরি করে আর অনেক আনন্দ করলো। তখনই হঠাৎ সেখানে সাগরের এক স্কুল বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। কিরে, কি ব্যাপার দোস্ত, কেমন আছিস? এসএসসি পরীক্ষা দেওয়ার পর তোকে তো আর দেখতেই পেলাম না। দেখবি কি করে? তুই তো তোর ফ্যামিলি নিয়ে চট্টগ্রাম চলে এসেছি। স্যার, আমরা তো ঢাকাতেই আছি। এরপর তো আর কখনো ঢাকাতে গেলি না, তাহলে দেখা হবে কি করে? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে চট্টগ্রাম চলে এসেছি। এখানে পড়াশোনা আর সব কিছু চলছে। তো এখন বল, তোর অবস্থা কি আর কেমন আছিস? এই তো আছি ভালোই। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলো, তাই এখানে ঘুরতে এলাম। তোর কি খবর সেটাই বল। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর সাথে এটা কে? আমি তো জানি তোর কোনো বোন নেই। এটা কি তাহলে আমাদের ভাবি নাকি? হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে সিনিয়র খালাতো বোনকে বিয়ে করতে হয়েছে। কি বলিস দোস্ত, তোর মতো একটা ছেলেকে যদি সিনিয়র খালাতো বোনকে বিয়ে করতে হয়, তাহলে আমাদের কপালে কি আছে সেটা ভেবে পাচ্ছি না। যাই হোক, ভাবি কিন্তু হেব্বি সুন্দরী। হ্যাঁ, সুন্দরী বলেই তো মেনে নিয়েছি। আবার তুই আমার বউয়ের দিকে নজর দিস না, বুঝলি? আমার বউয়ের দিকে নজর দিলে কিন্তু তোর কপালে খারাপ আছে, এটা বলে দিলাম। না রে ভাই, তোর বউর দিকে তুই নজর দে, আমার কোনো ইচ্ছে নেই। কারণ তোর বউ এমনিতে তোর থেকে বয়সে সিনিয়র। এখন যদি আবার তোর বউকে নিয়ে পালিয়ে যায়, তাহলে তো কপালে কি হবে সেটা তো ভেবেই পাই না। বড় হয়েছিস ঠিকই, কিন্তু এখনও সেই ছোটবেলার মতো ফাইজলামোগুলো ছাড়লি না। আচ্ছা ঠিক আছে দোস্ত, এখন তাহলে আসি। সময় পেলে একবার ঢাকায় আমাদের বাসায় ঘুরতে আসিস। তুই তো আমাদের বাসার ঠিকানা জানিসই। আচ্ছা দোস্ত, ঠিক আছে, তাহলে আমি আসি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, হোটেলে ফিরতে হবে। এই বলে বন্ধুর সঙ্গে কথা বলা শেষ করে সাগর নদীকে নিয়ে হোটেলে ফিরে আসলো। আর এদিকে নদী রেগে ফায়ার হয়ে আসছে। নদী এভাবে রেগে যাওয়ার কারণটা কি সেটা সাগর কোনোভাবেই বুঝতে পারছে না। তাই সে নদীকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এভাবে আমার উপর রেগে আছো কেন? আমি আবার কি করলাম? আমি সুন্দরী বলে তুই আমাকে মেনে নিয়েছিস, তা না হলে তুই আমাকে মেনে নিতি না। এই কথাগুলো তুই তোর বন্ধুর সামনে কেন বললি? তো কি করব বলো? যেটা সত্য সেটাই বলেছি। তুমি আমার চাইতে বয়সে অনেক সিনিয়র, তাই তো আমি তোমাকে মেনে নিতে চাইনি। কিন্তু তুমি যথেষ্ট সুন্দরী, তাই তো তোমাকে মেনে নিয়েছি। আমি তো আমার বন্ধুর সঙ্গে সত্য কথাই বললাম। তুই যদি শুধুমাত্র আমার রূপের জন্য আমাকে মেনে নিয়ে থাকিস, তাহলে আমি বলবো
আমার সঙ্গে এই সম্পর্কে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ রূপের মোহ আজ না হোক কাল ফুরিয়ে যাবে। তখন তো তুই আর আমার সঙ্গে থাকবি না। তাই আগে ভাগে থেকেই সিদ্ধান্ত নেওয়াটা ভালো, সেটা তোর জন্যও ভালো হবে আর আমার জন্য। আরে এসব তুমি কি বলছো? ফ্যামিলির কথা মতো তোমাকে বিয়ে করেছি, এখন যদি তোমাকে ডিভোর্স দেই তাহলে আমাকে বাড়িতে থাকতে দেবে নাকি? বাড়িতে থাকা না থাকা নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না, আমি তোর থাকার ব্যবস্থা করে দিব। কিন্তু তুই যদি সত্যি আমাকে মন থেকে মেনে নিতে না পারিস, তাহলে আমার সঙ্গে এই সম্পর্কে থাকার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তোকে ডিভোর্স দিয়ে দেব। আরে এসব কথা কেন বলছো? এগুলো বাদ দাও। আমরা এখানে হানিমুন করতে এসেছি, আনন্দ করতে এসেছি। দয়া করে এই মুহূর্তটাকে নষ্ট করে দিও না। যেখানে সারা জীবনের প্রশ্ন, সেখানে শুধু একটা মুহূর্তের প্রশ্ন নিয়ে আটকে থাকলে তো হবে না। তুই যদি আমাকে সারা জীবন ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখতে না পারিস, তাহলে তো এই সম্পর্কটার কোনো মানেই হয় না। প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, এসব কথা বলা এখন বন্ধ করে। এসব কথা বলা আমার ভালো লাগছে না। এখানে আমরা আনন্দ করতে এসেছি, সময়টাকে এনজয় করি। যদি আমায় কখনো সত্যি এরকমটা মনে হয় যে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, তাহলে আমি তোমার সঙ্গে থাকবো না। কিন্তু সম্পর্কটাকে অনেক দূর গড়িয়ে নিয়ে যাওয়ার পর সেই সম্পর্কটা থেকে ফিরে আসা অনেকটা কঠিন হবে, সেটা তোর জন্য আর আমার জন্য। তাই বলি কি, তুই যদি আমার সঙ্গে থাকতে না পারিস, তাহলে এটা এখনই বলে দে। এ কথা বলে নদী কাল ফুলিয়ে বসে থাকলো। সাগর কোনোভাবেই ভেবে পাচ্ছে না কিভাবে নদীর রাগ ভাঙাবে, তাই সে কোনো রকমে নদীকে বলল, প্লিজ তুমি আমার সঙ্গে এরকম করো না। আমি ভুলে এই কথাটা বলে ফেলেছি। আসলে এই কথাটা বলা আমার উচিত হয়নি। আমার ফ্যামিলি যখন আমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েই দিয়েছে, আর বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়, তাই আমাদের এই সম্পর্কটাকে যেভাবেই হোক বাঁচিয়ে এবং টিকিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমিও তো সেটাই মনে করি। ফ্যামিলির মানুষজন যখন এই সম্পর্কটা তৈরি করে দিয়েছে, তখন তো যেভাবেই হোক এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে। তাহলে আর অযথা ঝামেলা করে কী লাভ? তবে এই কথাটা সত্য যে আমি তোর কি ছোটবেলা থেকেই ভালোবাসতাম, কিন্তু তুই আমার চাইতে বয়সে ছোট, তাই বলে উঠতে পারিনি। তোকে আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগতো, সব সময় আমি তোকে আমার ভালোবাসার মানুষ হিসেবে চাইতাম। কিন্তু ওই যে তুই আমার ছোট ভাই, তাই বলতে পারতাম না। যাই হোক, এখন এসব কথা বাদ দাও। দুপুরে তেমন কিছু খাওয়া হয়নি, এখন রাতের খাবার খেতে হবে। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, কিছু খাবার অর্ডার করো। এই বলে সাগর টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আর এদিকে নদী বিছানার উপর বসে বসে রাতের খাবার অর্ডার করা খাবারগুলো দিয়ে গেল। আজ রুম থেকে বের হওয়ার পর নদী আবার ফ্রেশ হয়ে আসলো, আর দুজনে মিলে একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে তারা আবারও নাস্তা করে সমুদ্রের তীরে বেরিয়ে পড়ল। সারাদিন ঘোরাঘুরি করে বিকেলের দিকে হোটেলে ফিরে আসলো, আর নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিল। আর তারপর সন্ধ্যার দিকেই হোটেল থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। বাসে ওঠার সঙ্গে সঙ্গে সাগর ঘুমিয়ে গেছে। সে নদীর কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। নদী বারবার তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পেরে উঠল না, কারণ সে অগোর ঘুমে নিমগ্ন ছিল। ঘুম ভাঙল একদম পরের দিন সকাল 5:30টায়, যখন বাস এসে ঢাকায় পৌঁছালো। ঘুম ভাঙতেই সাগর নদীকে জিজ্ঞাসা করলো, নদী, আমরা এখন কোথায় আছি? এতক্ষণে তোর ঘুম ভাঙার সময় হলো? আমরা ঢাকায় চলে এসেছি, সারা রাস্তা একা একা মোবাইল টিপতে টিপতে এসেছি। কতবার তোকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি তো ঘুম থেকে উঠলেই না। আমি কি করব বলো? আমার ঘুম আসলে দুনিয়ার কোনো বাধা আমাকে ফেরাতে পারে না। আমার যখন ঘুম আসবে তখন আমাকে ঘুমাতেই হবে, এটা তো তুমি জানোই। তাহলে আমি কি করব বলো? তোমাকে কিছুই করতে হবে না, এখন গাড়ি থেকে নামো, বাসায় যেতে হবে। এই বলে নদী আর সাগর দুজনেই বাস থেকে নামলো, আর তারপর বাসে চলে আসলো। বাসে এসে কলিং বেল চাপ দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল, আর তাদেরকে দেখেই বলতে লাগলো, কি ব্যাপার, তোরা এত তাড়াতাড়ি চলে আসলি? আমি তো ভেবেছিলাম তোরা আরো কদিন ওখানে থাকবি। ঢাকার বাইরে বেশি দিন থাকতে আমার একদম ভালো লাগে না, তাই তো তাড়াতাড়ি চলে আসলাম। যাই হোক, তোমরা কেমন আছো? আব্বুর শরীর কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আয় ভেতরে আয়, অনেকটা পথ জার্নি করে এসেছিস, আগে বিশ্রাম নে, তারপর কথা বলা যাবে।
তোমার ছেলেকে আবার বিশ্রাম নিতে হবে কেন? তোমার ছেলে তো সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, তাহলে আবার এখন কেন তাকে বিশ্রাম নিতে হবে? আমার ছেলেটাকে একই রকম গাড়িতে উঠলে ওর প্রচণ্ড ঘুম পায়। এমনিতেই সে তো খুব ঘুমাতে পারে, তাই গাড়িতে উঠলে তার ঘুম আর যেন বাধা মানে না, তাকে ঘুমাতেই হবে। যাই হোক, তোরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোদের জন্য নাস্তা বানাচ্ছি। সাগর আর নদী দুজনেই উপরে চলে আসলো। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে ঘুমিয়ে পড়লো। বিকেলবেলা ঘুম থেকে উঠতেই সাগরের আব্বু তাদের দুজনকে নিজের রুমে ডেকে নিল আর জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোরা বাসায় এসে আমাকে কিছু বললি না? কেমন কাটছে দিনগুলো? হ্যাঁ আব্বু, অনেক ভালো। তবে আপনার ছেলের ঘুম যেন কিছুতেই ছাড়ে না। যেখানেই যাক না কেন তাকে আগে ঘুমাতে হবে, তারপর বাকি সব কিছু। সে তো এরকমই। যাই হোক, আমি যেটা বলার জন্য তোমাদের ডেকেছি, তোমার আব্বু ফোন করেছিল, বলল একবার ওই বাসা থেকে ঘুরে আসতে। কয়েকদিন তো তোমরা ওই বাসায় যাও না। তাছাড়া সাগরের পড়াশোনার জন্য সে সময় হয়ে ওঠেনি। সাগরের রেজাল্ট দিতে তো আরও এক সপ্তাহের সময় বাকি আছে। তাই বলছিলাম কি, তোমরা একবার ওই বাসা থেকে ঘুরে আসো। আসলে বিয়ের পর সব বাবা মাই চায় তাদের মেয়ে অন্তত কিছুটা সময় তাদেরকে দিক। সেটা আমি কি করে বলবো? আপনার ছেলেকে বলুন। আপনার ছেলে যদি আমাকে নিয়ে যেতে পারে তাহলে আমার যেতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি ওকে ছাড়া যাব না। না, আমি যেতে পারবো না। তুমি আব্বু আম্মু কাউকে নিয়ে চলে যাও। যে বাড়িতে ভাগ্নে হয়ে যাওয়ার কথা ছিল সেই বাড়িতে জামাই হয়ে যাব, এটা আমার ভাবতেই লজ্জা লাগে। আমি যেতে পারবো না। দেখ, এরকম বেশি কথা বলবি না। তোকে যেটা করতে বলছি তুই সেটাই কর। তুই কাল সকালেই নদীকে নিয়ে ওদের বাড়িতে যাবি, তারপর ওখানে কিছুদিন থাকবি। রেজাল্ট বের হওয়ার আগে দিন বাসায় চলে আসবি, বুঝতে পেরেছিস? আমি বললাম তো তোমাদের আমি পারবো না। আমার লজ্জা করে। আমার খালা যখন আমাকে জামাই বলে ডাকবে, আমার ভাই বোনেরা যখন আমাকে দুলাভাই বলে ডাকবে, তখন আমি মুখটা কোথায় লুকাবো সেটা বলতে পারো? তোমাকে কোথাও মুখ লুকাতে হবে না। আর আমি তোমার কাছ থেকেও এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। তুমি কাল সকালেই নদীকে নিয়ে ওদের বাড়িতে যাবে, এটাই আমার শেষ কথা। সাগর তখন আর কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে আসলো। তার পিছন পিছন নদীও রুমে চলে আসলো। নদী রুমে আসতেই সাগর নদীকে বলতে লাগলো, এই শোনো, তুমি আম্মুকে নিয়ে তোমাদের বাড়িতে চলে যাও। আমি তোমাদের বাড়িতে যেতে পারবো না, আমার লজ্জা করে। আমার সঙ্গে যখন রোম্যান্স করো তখন তো তোমার লজ্জা করে না, তাহলে আমার ভাই বোনেরা যখন তোমাকে দুলাভাই বলে ডাকে তখন কেন তোমার লজ্জা করবে? বলো শুনি। আমি জানি না কোনো কিছু, কিন্তু আমি যেতে পারবো না, এটাই শেষ কথা। তুমি একা গেলে যেতে পারো, না গেলে নাই। দেখ, একদমই আমার মেজাজ গরম করিস না। আব্বু কি বলেছে তুই শুনতে পাসনি? আব্বু যেটা বলেছে সেটাই হবে। তুই কাল সকালেই আমাকে নিয়ে আমাদের বাড়িতে যাবি। তা না হলে তোর সঙ্গে এমন কিছু করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। সাগর তখন আর কোনো কথা বলতে না পেরে চুপচাপ বিছানায় বসে রইল। এদিকে নদী তখন তাকে কিছু না বলেই রান্নাঘরে চলে গেল। আর তারপর রাতের খাবার রান্না করা হলে সবাইকে একসঙ্গে নিয়ে রাতের খাবার খেয়ে রুমে আসলো। সাগর রুমে এসে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে, মন খারাপ করে। তখনই নদী তার পাশে গিয়ে দাঁড়ানো আর বলল, কি ব্যাপার? কি হয়েছে? তুমি এখানে এইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি কিছু হয়েছে নাকি? এখন আবার নতুন করে কি হবে? তোমাকে তো আমি বললামই আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাইছো না। তোমার তো সেই একই কথা, তুমি আমাকে নিয়েই যাবে। কেন এরকম করছো আমার সঙ্গে বলো তো? আমি আবার কি করলাম? বিয়ের পর প্রতিটা মেয়ে চায় তার স্বামীকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে যেতে। আমি কি সেই মেয়েদের মধ্যে একজন নই? তাহলে আমি কেন এই আনন্দটা মিস করব? তোমাকে কাল সকালে আমাকে নিয়ে আমাদের বাড়িতে যেতেই হবে। এটাই শেষ এবং ফাইনাল কথা। এখন রুমে চলো, খুব ঘুম পেয়েছে, ঘুমাতে হবে। তা না হলে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো না। বুঝতে পেরেছো? না বুঝলেও তো বুঝে নিতে হবে, এটা ছাড়া তো এখন আর কোনো উপায় নেই। ঠিক আছে, চলো রুমে যাওয়া যাক। অতঃপর দুজনেই রুমে এসে বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে সময় কাটিয়ে তারপর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নদী নাস্তা বানিয়ে সবকিছু গোছগাছ করে নিয়েছে। তারপর সাগরকে ঘুম থেকে ডেকে তুলল। সাগর বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। তখনই নদী তাকে বলতে লাগলো, আমি সবকিছু গোছগাছ করে রেখেছি, তুমি এক্ষুনি রেডি হয়ে আসো, আর তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসায় যাওয়ার জন্য রওনা দেব।
প্লিজ আমাকে ছেড়ে দেও না, আমাকে এই কাজটা করতে বলো না, আমার ভালো লাগছে না। তোমাকে কেন বলেছি আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না? তোমাকে যেতে হবে মানে যেতেই হবে, আর কোনো কথা নয়, বুঝতে পেরেছো? সাগর তখন আর কোনো কথা বলার সুযোগ না পেয়ে চুপচাপ রেডি হয়ে নিল। তারপর সকাল 10টার দিকে সেই নদীকে নিয়ে তার খালার বাড়ি মানে বর্তমান শ্বশুর বাড়িতে রওনা দিল। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো সেখানে এসে পৌঁছাতে। বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিতেই নদীর ছোট বোন এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি, কিন্তু তুই আমাকে দুলাভাই কেন বলছিস? আমি তোর ভাইয়া ছিলাম আর এখনও ভাইয়া আছি, বুঝতে পেরেছিস? আমাকে ভাইয়া ডাকবি। না, আমি আপনাকে দুলা ভাই বলেই ডাকবো, কারণ আপনি আমার বোনকে বিয়ে করেছেন। আমার বোনকে বিয়ে করতে আপনার লজ্জা লাগেনি, তাহলে আমি যদি দুলা ভাই ডাকি তাহলে আপনার লজ্জা কেন লাগবে বলুন? তুই আগে আমাকে ভাইয়া ডাকবি আর এখন দুলাভাই ডাকবি, তাহলে আমার লজ্জা করবে না? কি করবে, আমাকে ভাইয়া বলেই ডাকবি। এই একদম না, তোরা সবাই ওকে দুলাভাই বলেই ডাকবি, কারণ আমি এই বংশের প্রথম মেয়ে যার বিয়ে হয়েছে। তাহলে তোরা দুলাভাই ডাকটা মিস করবি কেন? তোরা সবাই ওকে দুলাভাই বলে ডাক, আমি তোদের অনুমতি দিলাম। হায় আল্লাহ, এখন কিনা ছোট ভাই বোনদের কাছ থেকেও দুলাভাই ডাক শুনতে হবে। ঠিক আছে, কপালের লিখন, আর কি করা যাবে। এ বলে সাগর আর নদী রুমে চলে গেল। কিছুক্ষণ পর নদীর অনেকগুলো চাচাতো ভাই বোন দূরে এসে সাগরকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, চাচাতো ভাই বোন, দুলা ভাই আপনি এসেছেন, ভালোই হয়েছে। আমরা অনেক দূরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। এখন আপনি আমাদের নিয়ে চলুন, আমাদেরকে রেস্টুরেন্টে খাওয়াবেন। আপনি তো আমাদের সবার বড় দুলা ভাই, তাই আপনার দায়িত্বটা একটু বেশি। চলুন, আপনি আজ আমাদেরকে নিয়ে আমাদের ইচ্ছা মতো সব কিছু খাওয়াবেন। এই কথা শুনে সাগর হা করে নদীর দিকে তাকিয়ে আছে। সে এসব কিছুই বুঝতে পারছে না কি হতে চলেছে তার সঙ্গে। তখন নদী তাকে বলল, কি হলো, এইভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? আমার ভাই বোনেরা তোমাকে কি বলেছে সেটা কি তুমি শুনতে পাওনি নাকি? তুমি কি আমার সঙ্গে ইচ্ছে করে এগুলো করছো নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার পকেটে কত টাকা আছে সেটা তো তুমি খুব ভালো করেই জানো। এখন তোমার ভাই বোনেরা যদি আমাকে নিয়ে রেস্টুরেন্টে যায়, তারপর কি অবস্থা হবে সেটা ভাবতে পেরেছো? আমার তো এত কিছু চিন্তার কোনো প্রয়োজন নেই। তুমি শ্বশুর বাড়িতে এসেছো, কিভাবে আসবে সেটা ভেবে আসবে না? তাহলে এখন আমাকে কেন বলছো? ওরা বলছে ওদেরকে খাওয়াতে হবে, তার মানে তুমি এখন ওদেরকে নিয়ে রেস্টুরেন্টে যাবে আর ওরা যা খেতে চায় তাই খাওয়াবে, বুঝতে পেরেছো? কিন্তু আমি বললাম না আমি কোনো কথা শুনতে চাই না। আমার ভাই বোনেরা তোমার কাছে আবদার করেছে আর এই প্রথম তুমি শ্বশুর বাড়িতে এসেছো, তাহলে শালা শালির আবদার পূরণ করতে পারবে না কেন? যাও তাড়াতাড়ি ওদেরকে নিয়ে রেস্টুরেন্টে যাও, আর ওরা যা খেতে চায় তাই ওদেরকে খাওয়াও। সাগর তখন কোনো উপায়ান্তর দেখতে না পেয়ে নদীর ভাই বোনদের নিয়ে রেস্টুরেন্টে চলে গেল আর তারপর তাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়ালো। খাওয়ানো শেষ হলে রেস্টুরেন্টে বিল আসলো 12,000 টাকা। বিল থেকে সাগরের বিল দেখে সাগরের মাথায় হাত, কারণ তার হাতে এই মুহূর্তে মাত্র 2,000 টাকা আছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তাই সে তার আম্মুকে ফোন দিল আর তারা আম্মুর কাছ থেকে টাকা নিয়ে রেস্টুরেন্টের বিল পে করে তাদের নিয়ে বাসে চলে আসলো। বাসে এসে সাগর নদীর রুমে গিয়ে গাল ফুলিয়ে বসে আছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। এটা দেখে নদী রুমে আসলো আর সাগরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এখানে এভাবে গাল ফুলিয়ে বসে আছো কেন? বাড়িতে সবাই তুমি এসেছো বলে কত আনন্দ করছে, আর এদিকে তুমি গাল ফুলিয়ে বসে আছো কেন? তো আমি কি করব, নাচবো নাকি? তোমার ভাই বোনেরা আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমার 12,000 টাকা খরচা করিয়েছে, যেখানে আমার পকেটে ছিল মাত্র 2,000 টাকা। একদম ভালো কাজ করেছে ওরা। তুমি শ্বশুর বাড়িতে এসেছো খালি হাতে, এখন আমার ভাই বোনেরা আত্মার কেন রক্ষা করতে পারবে না? শ্বশুর বাড়ি আসার আগে এটা চিন্তা করা উচিত ছিল না? শ্বশুর বাড়িতে আসলে শালা শালিরা এটা ওটা আবদার করবে আর তাদের আবদার পূরণ করতে হবে। তাই বলে আমার 12,000 টাকা খরচা করাবে, এটা আমি মেনে নিতে পারছি না। আমি কালকেই বাসায় চলে যাব, এখানে আর এক মুহূর্ত থাকবো না। এখানে আসাটাই আমার ভুল হয়েছে। চুপচাপ এখানে বসে থাকো, আর কোনো কথা বলবে না। তোমার কোনো কথা শুনতে চাই না। যদি আর একটা উল্টাপাল্টা কথা বলেছো তাহলে কিন্তু খারাপ আছে বলে দিলাম। এই কথা বলে নদী রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে দেখতে দেখতে দিনটা কেটে গেল। রাতে খাওয়া শেষ হলে যে যার রুমে সবাই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার সঙ্গে সঙ্গে নদী রুমে আসলো আর সাগরকে বলতে লাগলো,
আমার ভাই বোনেরা আবদার করেছে ওরা তোমাকে নিয়ে ঘুরতে যাবে, তুমি যাও ওদের নিয়ে একটু ঘুরে আসো। এদেরই আমি কোথাও ঘুরতে যেতে পারবো না, কারণ আমি খুব ভালো করে জানি আমি যদি এদেরকে নিয়ে ঘুরতে যাই তাহলে এরা আবার আমার পকেট থেকে 10-12 হাজার টাকা খরচ করাবে। এটা আমার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে আমি 2 পয়সা ইনকাম করি না, বাবার পয়সায় বসে বসে খাই। তাই এই মুহূর্তে এদের নিয়ে ঘুরতে গিয়ে আমার নিজের পয়সা নষ্ট করার কোনো ইচ্ছে নেই। একদম ফালতু কথা বলবে না, আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে। তুমি ওদেরকে নিয়ে আজ ঘুরতে যাবে, ওরা যেখানে যেতে চায় সেখানেই যাবে, এটাই আমার শেষ কথা। কারণ তুমি ভুলে যেও না তুমি এই বাড়ির বড় জামাই। যারা আমাকে এই বাড়ির বড় জামাই বানিয়েছে তারা একদম আমাকে উদ্ধার করে দিয়েছে। তা না হলে এত ভালো কপাল হয় নাকি? শ্বশুর বাড়িতে এসে শুধু একটার পর একটা খরচ করেই চলেছি, এখনো পর্যন্ত সেটা থামার কোনো নামগন্ধ নেই। আমি বললাম না আমি আজ বাড়িতে চলে যাব, আমি এই বাড়িতে থাকবো না। কাপড় চোপড় গুছিয়ে নাও, আমরা এক্ষুনি চলে যাব। এভাবেই কথা কাটাকাটি হচ্ছিল নদী আর সাগরের মাঝে। তখনই নদীর ছোট বোন সেখানে চলে আসলো। তাদের কথা কাটাকাটি দেখে বলতে লাগলো, কি ব্যাপার আপু, কি হয়েছে? তুই কি দুলা ভাইয়ের সঙ্গে ঝগড়া করছিস নাকি? দুলা ভাইয়ের সঙ্গে তোকে ঝগড়া করতে হবে না, আমরা সবাই মিলে দুলা ভাইকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছি। আর দুলা ভাই, আজ আপনাকে পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। আমি আপুর কাছ থেকে 20,000 টাকা নিয়েছি, আশা করি এটাতেই হয়ে যাবে। দেখলে তো, তোমার চাইতে আমার ছোট বোনটার অনেক বুদ্ধি। সে আমার আব্বুর কাছ থেকে 20,000 টাকা নিয়েছে যাতে তোমাকে খরচা করতে না হয়। তারপর তুমি এখানে বসে থাকবে চুপচাপ? যাও ওদের নিয়ে ঘুরে আসো, তা না হলে কিন্তু তোমার কপালে খারাপ আছে, এটা বলে দিলাম। সাগরকে নিজের পকেট থেকে কোনো টাকা খরচ করতে হবে না, এটা শুনে সে খুব খুশি হলো। আর তারপর নদীর ভাই বোনদের নিয়ে সে ঘুরতে চলে গেল। সারাদিন ঘোরাঘুরি শেষ হলে সন্ধ্যার দিকে পাশে ফিরে আসে। আর তখনই সাগরের শাশুড়ি আম্মু, মানে নদীর আম্মু, সাগরকে বলে, তার বাবা সাগর, তুমি তো অনেক দিন পর আমাদের এখানে আসলে, কেমন লেগেছে আমাদের এলাকাটা? এই তো মোটামুটি ভালোই। তা বাবা, তুমি কি পিঠা খেতে পছন্দ করো? যদি আমায় বলতে তাহলে আমি তোমাকে তোমার পছন্দের পিঠা বানিয়ে খাওয়াতাম। আন্টি, আমি সেরকম কোনো পিঠাই খেতে পছন্দ করি না। ইনফ্যাক্ট আমার পিঠা খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমার জন্য আপনাকে কষ্ট করে কোনো পিঠাই বানাতে হবে না। সেটা বললে হয় নাকি? তুমি প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছো আর তোমার শাশুড়ি মা তোমার কাছে জানতে চাইছে তুমি কি পিঠা খাবে, নাম বলে দিলেই তো পারো। বললাম না আমার কোনো পিঠাই খেতে ইচ্ছে করে না, আর আমি পিঠা খুব একটা পছন্দ করি না। তারপরও আমাকে জোরাজোরি করছো কেন? তাছাড়া এখানে থাকতে আমার ভালো লাগছে না। আমি যত তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারবো আমার ততই ভালো লাগবে। আরে এটা তুমি কি বলছো? আর কি, যখন আসছে তখন তুমি আমার ভাগ্নে ছিলে, আর এখন তুমি আমার মেয়ের জামাই। আর এটা তোমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে এসে কেউ এমন কথা বলে নাকি? হ্যাঁ, শ্বশুরবাড়ি গেলেই তো ফেঁসে গেছি, তা না হলে তো আমি কবেই এখান থেকে চলে যেতাম। আপনাদের বাড়ির ছেলে মেয়েদের অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। আমি এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। সাগর, তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার সামনে বসে কথা বলছো। তুমি আমার আম্মুর সামনে বসে কথা বলছো, এটা তুমি ভুলে যেও না। ভদ্রভাবে কথা বলো, তা না হলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, এটা বলে দিলাম। সাগর তখন কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে বাইরে চলে গেল। বাসার সামনেই ছোট্ট একটা চায়ের দোকান ছিল, সেখান থেকে এক প্যাকেট সিগারেট কিনলো আর সেটা নিয়ে নদীদের বাড়ির পিছনের বাগানে চলে আসলো। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে থাকলো। এটা নদীর রুম থেকে লক্ষ্য করছিল, তাই সে বাসা থেকে বের হয়ে সোজা বাড়ির পিছনের বাগানে চলে আসলো। সাগর তখনও আনমনে হয়ে সেখানে বসে বসে সিগারেট খাচ্ছে। নদী তখন তার ঘাড়ে হাত রেখে বলল, কি সমস্যা তোমার? তুমি এখানে বসে বসে সিগারেট খাচ্ছ কেন? বন্ধুদের কাছে শুনেছি সিগারেট খেলে নাকি টেনশন কমে, তাই খাচ্ছি। ও তাই নাকি? তাহলে কিসের টেনশন তোমার, বলো তো শুনি। এই যে আমাকে জোর করে তোমাদের বাড়িতে নিয়ে এসেছো আর তারপর জোর করে এগুলো করতে বাধ্য করছে, এগুলো আমার একদম ভালো লাগছে না। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আসলে কি জানো,
আমি তো তোমায় ভালোবেসে বিয়ে করেছি, তাই আমি মনে করতাম হয়তো তুমিও কোনোদিন আমাকে ভালোবেসে মেনে নেবে। আর আমার ভাই বোনেরা কেন এমন করছে জানো? তুমি আমাদের বংশের প্রথম মেয়ের জামাই। সবাই তোমাকে অনেক ভালোবাসে আর আদর করে। আমার ভাই বোনেরা তোমাকে দুলাভাই বলে ডাকে। আর দুলাভাইয়ের কাছে শালা শালিরা এরকম ছোট ছোট আবদার করতেই পারে, তাই তারা তোমার সঙ্গে এরকম করছে। কিন্তু তোমার কাছ থেকে এই আচরণটা আমি কখনোই আশা করিনি। তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, ভালো কথা। হানিমুন করেছি, বেশ ভালো কথা। তারপর আবার জোর করে আমাকে এখানে নিয়ে আসলে, আর তোমার ভাই বোনেরা আমার সঙ্গে এগুলো করছে, আর এগুলোকে তুমি নর্মাল বিষয় মনে করছো? হ্যাঁ, এগুলো আমার এবং আমাদের সবার কাছে নর্মাল বিষয়। আমরা সবাই এগুলোকে নর্মাল বিষয় বলেই মনে করি। এখানে সেরকম কোনো পেঁচানো বিষয় তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করো। আমি তোমাদেরকে এ ব্যাপারে কিছুই বলবো না। তবে আমি কাল সকালে বাসায় চলে যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছো। তুমি কাল সকালে বাসায় চলে যাও, তবে তুমি একা যাবে, আমি তোমার সঙ্গে যাব না। আর তোমার সঙ্গে যেতেও চাই না, কারণ যেই মানুষটার মেন্টালিটি এত ছোট তার সঙ্গে আমি থাকতে চাই না, আর থাকতে পারবোও না কোনোদিন। কারণ তোমার মেন্টালিটির সঙ্গে আমার মেন্টালিটি কোনোদিনও মিলবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। তোমার সঙ্গে আমার মেন্টালিটি কোনোদিন মিলবে না, তাই আমাদের উচিত আলাদা থাকা। তুমি তোমার বাসায় থাকো, আর আমি আমার বাসায় থাকবো। কারণ তোমার সঙ্গে আমার এক ছাদের নিচে থাকা কোনোভাবেই সম্ভব নয়। আমি কাল সকাল হলেই আমার বাসায় চলে যাচ্ছি। আর একটা কথা তোমায় বলে যাচ্ছি, তুমি কিন্তু কখনই আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর সবচাইতে বেশি খুশি হব তুমি যদি নিজের থেকে আমাকে ডিভোর্সটা দিয়ে দাও। তারপর আমি আমার পছন্দ মতো একজনকে বিয়ে করে নেব। ঠিক আছে, সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না। আমি যত তাড়াতাড়ি পারি তোমাকে মুক্তি দিয়ে দেব। আর তারপর তুমি তোমার মতো করে তোমার জীবনটা সাজিয়ে নিও। আমি আর কোনো দিন তোমাকে কোনোভাবেই বিরক্ত করব না। এরপর দুজনে সেখানে আরও বেশ কিছুক্ষণ কথা বলে তারপর বাসায় চলে গেল। সেদিন রাতে সাগর আর রাতের খাবার খেলো না। নদীর আম্মু অনেকবার নদীর কাছে জিজ্ঞাসা করলেও নদী কিছুই বলল না। শুধু এটুকুই বলল যে সাগরের শরীর খারাপ লাগছে, তাই সে খাবে না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সাগর কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে নিজের বাসায় চলে আসলো। সে যখন বাসায় এসে পৌঁছালো তখন সকাল আনুমানিক 8টার মতো বাজে। সে যখন দরকারি কলিং বেল দিল তখন তার আম্মু এসে দরজা খুলল আর তাকে দেখে বলল, কি ব্যাপার, তুই একা কেন? বৌমা কোথায়? সে আসেনি, আর আসবেও না। আমি তাকে নিয়ে আসিনি, আর বলে এসেছি সে যেন কোনো দিন এই বাড়িতে না আসে, কারণ আমি তার সঙ্গে থাকবো না। আমি তোকে শেষবারের মতো বলছি, তুই নদীকে ফিরিয়ে নিয়ে আয়। তা না হলে আমি ভুলে যাব যে আমার একটা সন্তান ছিল। তাহলে তাই করো, কিন্তু আমি কোনোদিনও নদীকে মেনে নিতে পারবো না। আমার চাইতে বয়সের সিনিয়র একটা মেয়েকে বিয়ে করে ভুল করেছি আমি। তখন বিয়েটা না করলেই ভালো হতো, কিন্তু ভেবেছিলাম হয়তো সে আমার মতো চলতে পারবে, কিন্তু সে আমার মতো নয়, তাই আমি তাকে আমার লাইফে চাই না। তোর কি একবারও মনে হচ্ছে না তুই ভুল কিছু করেছিস আর ভুল পথে চলছিস? আমরা তোর বাবা মা, আমরা যা কিছু করেছি সব কিছু তোর ভালোর জন্যই করেছি, কিন্তু তুই আমাদের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে তুই নদীর সঙ্গে না থাকার চিন্তা ভাবনা করেছিস। এটা তুই কোনো দিনও করিস না। আর একটা কথা পরিষ্কার তোকে জানিয়ে দিচ্ছি, তুই যদি নদীকে ছাড়া অন্য কোনো মেয়েকে নিজের জীবনের সঙ্গে জড়াতে চাস, তাহলে এটা মনে রাখিস আমরা কোনোদিনও সেটা মেনে নেব না। তার আম্মুর কথা সে একটু মুচকি হাসি দিয়ে বলল, তোমাদের ইচ্ছে হলে মেনে নিবে, না হলে নিবে না, কিন্তু এই মেয়েটার সঙ্গে আমি আর থাকবো না। এটাই শেষ কথা। কারণ সিনিয়র একটা মেয়ের সঙ্গে সংসার করা এতটাও সহজ নয়। বন্ধুদের সামনে হাসির পাত্র হতে হয়। এরপর সাগর তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। আর এদিকে সাগরের আম্মু এসে তার আব্বুকে সবকিছু খুলে বলল, কিন্তু সাগরের আব্বু সাগরের আম্মুকে কোনো কথাই বলল না, চুপচাপ সবকিছু শুনলো। সাগরের আব্বু চুপচাপ বসে আছে আর কোনো উত্তর দিচ্ছে না। এটা দেখে সাগরের আম্মু তাকে বলল,
কি ব্যাপার, কি হলো? তুমি এভাবে চুপ করে বসে আছো কেন? কথা বলছো না? আমি কি বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না, আর কি বলা উচিত সেটাও ভেবে পাচ্ছি না। আসলে ছেলে বড় হয়েছে, আমার মনে হয় আমাদের এই কাজটা করা উচিত হয়নি, কারণ লাইফটা তার, সেই কার সঙ্গে লাইফটা কাটবে সেটা তার সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের এভাবে হুট করে একটা সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেওয়াটা একদমই উচিত হয়নি। ছেলের সঙ্গে সঙ্গে দেখছি তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। কি বলছো জানো তুমি? মেয়েটার সাথে সবাই মিলে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই বিয়েটা দেওয়া হয়েছে। এখন এরকম করাটা একদম উচিত হচ্ছে না, আর আমি এটা কখনো মানব না। হাজার হোক সে আমার একমাত্র বোনের মেয়ে বলে কথা, আমি তার সঙ্গে এত বড় অন্যায় হতে দিতে পারি না। তুমি তোমার ছেলেকে থামাও, আর সে যে সিদ্ধান্ত নিতে চাইছে তার থেকে পিছু পা হটাও, তা না হলে কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। আমি এই ব্যাপারে কিছুই বলতে পারছি না, তাই আই অ্যাম সো সরি। তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি তোমার ছেলেকে গিয়ে বলো, কিন্তু আমি এই ব্যাপারে ছেলেকে কিছুই বলতে পারছি না। সাগরের আম্মু তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। এরপর চলে গেল দীর্ঘ কয়েক মাস। ইতিমধ্যে সাগর প্রায় ভুলেই বসেছে তার জীবনে নদী বলতে কেউ ছিল। এটাও ভুলে গেছে যে কোনোদিন তার একটা বিয়ে হয়েছিল। ইতিমধ্যে সে একটা মেয়ের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েছে। কিন্তু সমস্যা হলো একটাই, প্রতিদিন বাসায় আসলেই তার আম্মুর কাছ থেকে নদীর ব্যাপারে কথা শুনতে হয়। লক্ষ্মী ছেলে আমার এরকম করে না। তোকে আমি যেটা বলছি তুই সেটা শুনিসনি। তোর বউ তার সঙ্গে তুই এরকম করতে পারিস না। আম্মু, যে মানুষটাকে আমি মন থেকে মেনে নিতে পারি না, সেই মানুষটার সঙ্গে আমি সারাটা জীবন কি করে কাটাবো সেটাই ভেবে পাই না। তোমরা কেন করলে আমার সঙ্গে এরকম? কেন আমার উপর জোর করে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিলে? বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না। তাছাড়া আমার কোনো মেয়ে সন্তান নেই, আর তুই এটা খুব ভালো করেই জানিস যে ডক্টর বলেছে আমি আর কখনো মা হতে পারবো না। আমি যদি অন্য একটা মেয়েকে আমার বাড়িতে বউ করে নিয়ে নেই তাহলে সে কখনোই হয়তো আমাকে এতটা শান্তিতে রাখবে না যতটা শান্তিতে নদী রাখবে। তাই আমি সব দিক চিন্তা করে নদীকে এই বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু তুই এরকমটা করবি এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। প্লিজ বাবা, আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ তুই নদীকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। আমি বুঝতে পেরেছি বিষয়টা, কিন্তু তোমাকে বলে এসেছি আমি, সে যেন কোনোদিন এই বাড়িতে ফিরে না আসে, আর আমিও ওদের বাড়িতে যাব না। এখন যদি আমি যাই তাহলে তাহলে কি সে ফিরে আসবে? তাছাড়া এই কয়েক মাসে আমি কোনো দিন তার সঙ্গে কোনো কথা বলিনি। সে যদিও অনেকবার ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু আমি বরাবরই তাকে এড়িয়ে চলার চেষ্টা করেছি। আমি অত কিছু জানি না, আর জানতেও চাই না। আমি শুধু এটুকু জানি তুই নদীকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবি, আর আমার বাড়িতে যদি তোর বউ হয়ে কেউ আসে তাহলে সেটা নদী, আর অন্য কেউ আমার বাড়িতে ঢুকতে পারবে না। সাগর একা একা বসে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো। তারপর বাড়ি থেকে কাউকে কিছু না বলেই বের হয়ে গেল সোজা নদীর বাড়িতে। নদী যখন নিজের রুমের ব্যালকনিতে একা একা বসে কিছু একটা চিন্তা করছিল, তখনই পিছন থেকে সাগর তার কাঁধে হাত রেখে বলল, বাড়ি ফিরে চলো। হঠাৎ পিছন থেকে কারোর গলার আওয়াজ শুনতে পেয়ে নদী অনেকটা চমকে গেল। উঠে দাঁড়িয়ে পেছন ফিরে দেখল সাগর দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে সে বলল, কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে কেন এসেছো? তুমি তো বলেছিলে তুমি কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করবে না। আবার বেহায়ার মতো তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ করোনি। প্লিজ, আমি এ ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। তুমি আমার সঙ্গে ফিরে চলো, আমি তোমাকে ফিরিয়ে নিতে চাই। কেন ফিরিয়ে নিবে আমায়? তুমি তো আমার সঙ্গে চলতে পারবে না। আমার মেন্টালিটির সঙ্গে তোমার মেন্টালিটি মিলবে না, তাহলে কি করে ওই বাড়িতে থাকবো? তাছাড়া আমি নিজেই তো তোমাকে বলেছিলাম আমি তোমাকে মুক্তি দিয়ে দিব, আর সেই ব্যাপারে আমি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি, কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে। আই এম সরি নদী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
আমি আমার আম্মুর ব্যথাটা বুঝতে পেরেছি, তাই আমি তোমার কাছে ফিরে এসেছি। প্লিজ তুমি আমার আম্মুকে মেয়ে হারানোর কষ্টটা দিও না। আমার আম্মু এমনিতেই অনেক কষ্টে আছে। প্লিজ তুমি আমার বউ হয়ে না হোক, আমার আম্মুর মেয়ে হয়ে আমাদের বাড়িতে ফিরে চলো। কিন্তু একটা যুবতী মেয়ে কখনোই অন্য বাড়িতে মেয়ের পরিচয় থাকতে পারে না। ঠিক আছে বাবা, তাহলে তুমি আমার বউয়ের পরিচয় নিয়েই ওই বাড়িতে ফিরে চলো। আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ, কিন্তু দুদিন পর তো আবার তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করবে, তখন আমি কি করব? এই যে আমি তোমায় যে কথা দিচ্ছি আর কখনো এরকম করব না, আর তোমাকে ফিরিয়ে দেওয়ার কথা তো কখনোই মুখেই আনবো না। প্লিজ তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আর আমার সঙ্গে আমাদের বাড়িতে ফিরে চলো প্লিজ। নদী তখন কোনো কথা না বলে সাগরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি জানতাম একদিন না একদিন তুমি নিজের ভুল ঠিকই বুঝতে পারবে আর আমাকে ফিরিয়ে নিতে আসবে। তাই তো আমি ডিভোর্সের জন্য এতটা লেট করছিলাম, আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য। সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ধুর পাগল, তুমি আমার ভালোবাসার মানুষ, আর ভালোবাসার মানুষ কখনোই অপরাধ করতে পারে না। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি তোমাকে ভালোবাসি তো। প্রতি আমিও তোমায় অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই বলে নদী সাগরকে টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল আর সাগরের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো কিস করতে থাকলো আর তার ভালোবাসার উষ্ণতায় উষ্ণিতও করতে থাকলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক প্রেমের গল্পে। আল্লাহ হাফেজ।